হ্যালো, শোনা যাচ্ছে? গুড মর্নিং, শুনতে পাচ্ছ? দাঁড়া, এক সেকেন্ড একটু ওয়েট করো তো। ওয়েট, হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছ? চলো। হুম 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 হুম, গুড মর্নিং। দাঁড়াও, এটা বোর্ডটা খুলি। অদ্ভুত লাগে ছেলেদের দেখে। এতগুলো গ্রুপে ছেলে আছে, এই ক্লাসটা জানি যে পড়তেই হবে এক্সামে, তা অন হওয়ার কোনো ইচ্ছা নেই। আমিও 1 ঘন্টা পরেই ছেড়ে দেবো। বেকার। ভ্যালু ফর টেকেন ফর গ্রান্টেড ভেবে নেয়। এটাই সমস্যা আজকালকার স্টুডেন্টদের। দেখো, আমাদের তাহলে আমরা সিম্পল মেশিনে দুটো ক্লাস করেছিলাম। এটা হচ্ছে 3rd নাম্বার ক্লাস। ইন দিস ক্লাস উইল কভার দি মেশিন পার্ট, ওকে? রাইট। কিন্তু আমাদের বেসিক কিন্তু সেম। ওকে, বেসিক কিন্তু সেম। আমরা যেটা আগে এটা দুটো ক্লাসে শিখেছি ওটার উপরই সব হয়ে যাবে। অনেকজন তো করেওছো ইন্টারনালের জন্য, রাইট? ফাইন। আর এই মেশিন পার্টেরটা দেখবে তোমাদের হয়তো ল্যাবে যারা করেছো, মেশিন পত্র যদি থেকে থাকে, তো এই মেশিনারি এক্সপেরিমেন্ট গুলো অনেকটা আছে, তাই না? ফাইন। আশা করছি দেখেছো তোমরা বা করেছো। ল্যাব তো সব শেষই হয়ে গেছে, কলেজ তো বন্ধই হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই পার্টটা আমাদের অ্যাটেন্ড করতেই হবে। কপাল ভালো থাকলে দুখানা কোশ্চেন আসবে, আর না হলে নর্মালি তো অ্যাজ ইউজুয়াল একটা তো কোশ্চেন আসবেই, রাইট? ঠিক আছে, কোথায় গেলি? সিম্পল মেশিন, ওয়েট ওয়ান্স। এটা তো ফোর্স, এটা ফ্রিকশন, এটা রেফ্রিজারেশন। এটা কি চ্যাপ্টার? এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড। খুঁজে পাচ্ছি না। কোথায় করিয়েছিলাম? হুম 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 হুম। চলো। দেখো, এটা ক্লাসই রেডি হয়ে যাবে, মানে ম্যাক্সিমামটাই। ঠিক আছে, কোনোটা টাইম চাপ নেওয়ার কোনো দরকার নেই। যেভাবে বলছি শুনে যাও শুধু। ওকে।
এটা খুলে যাচ্ছে কেন বারবার? অন্য পেজে চলে গেছিলাম। কারো কিছু বক্তব্য আছে? চলো। সে স্ক্রিন অফ, হ্যাঁ স্ক্রিন, ঠিক ঠিক। স্যার ওয়ার্ম হুইল, লোড, ড্রাম, সিঙ্গেল অ্যান্ড ডবল পারচেস স্ক্রিন মেশিন, হ্যাঁ এগুলো হলো। ঠিক আছে? দেখতে পাচ্ছ সবার রেডি তো? অলমোস্ট সব সাবজেক্ট, খুব ভালো পরীক্ষা হওয়ার কথা। টাইম ইজ এনাফ। গেমটা এখানে যে এখন একদম কি বলতো, ডিপ্লোমাতে না ক্লাসে দেখবে 8-10 জনই পড়ার মতন ছেলে আছে, মানে টু বি অনেস্ট। কোনো এরা তো 5 জন আছে, তো কম্পিটিশন তো তাদের মধ্যেই। এই আজকে 11 তারিখ, 30 তারিখ এক্সাম, এই 19-18 দিন যে 10-12 ঘন্টা করে পড়বে, তার রেজাল্ট 9 পয়েন্ট প্লাস হতে বাধ্য, তাই না? এটাই ফ্যাক্ট, এটাই ডিফারেন্স। কিন্তু সবাই পড়তে পারে না, পড়তে পারবে না, তাই না? সবার ক্যাপাবিলিটি নেই। এটাই ডিফারেন্স, যে পিছিয়েও আছে সেও মেকআপ দিয়ে দিতে পারে, যার হ্যাঁ কনসিডারিং কি তার ইন্টেলিজেন্স লেভেলটা ঠিকঠাক আছে, মানে বোঝার ক্ষমতা বা আর হাতের সামনে সব জিনিসপত্র আছে পড়ার, কপি বানিয়ে নিয়েছে ঠিকঠাক, তো ইয়ে খুব ভালো পরীক্ষা হওয়ার কথা। তো যারা চাপ নিচ্ছ, কোনো চাপ নেওয়ার কারণই নেই। ঠিক আছে, চলো স্টার্ট করি তাহলে। তাহলে ফার্স্ট ইয়ে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের মেশিন হচ্ছে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, তাই তো? সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, রাইট? সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল। আচ্ছা, মেশিন পার্টে আমরা কি করে বের করবো? কিচ্ছু না, আমরা শুধু সবকটা মেশিনের আলাদা আলাদা ভেলোসিটি রেশিও আছে, কি আছে, সবকটা আলাদা আলাদা ভেলোসিটি রেশিও আছে, আমরা সেইগুলোই, ফর্মুলাগুলোই আমাদের বের করা কাজ, তাই তো? বা জানা কাজ। বাকি যা তোমাদের আগে শিখেছো সিম্পল মেশিনে, পুরোটাই কিন্তু সেম জিনিস রেপ্লিকেট করবে। ওকে, বোঝা গেল? তো ভেলোসিটি রেশিওগুলো কি করে মনে রাখবো, এটা যেহেতু ল্যাবেও আছে, আমি তোমাদেরকে 1-2টো এক্সাম্পল দেখে দিচ্ছি। দেখো, যেহেতু টাইম শর্ট আছে, আমি অত ডিটেলে গিয়ে কি করে কি হচ্ছে সবকিছু অত অত বলে লাভ নেই। দ্যাট ওয়ন্ট বি আ এফিশিয়েন্ট থিং, ওকে? সো রাদার আমি এক্সাম পার্সপেক্টিভের দিক থেকে যাতে সব অঙ্ক সলিউশনস করে আসতে পারো, আর আমি একটা দুটো হালকা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা বেসিক আর কি, তুমি বাকিটা ধরে নিতে পারবে। বা ল্যাবে তো করেওছো অলরেডি, আই গেস ল্যাবে করে থাকলে তো তোমরা সবই জানো। আমি এক্সপেক্ট করছি যে তোমরা সব জেনে এসছো ক্লাস, ওই জন্য এটা আমি পরে করাচ্ছি চ্যাপ্টারটা। ওকে, তো চলো দেখা যাক তাহলে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল কি। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেননি? হবে তো স্যার, নটা কি নটা গো? কি নটা? নটা মানে বুঝলাম না। নটা কি দেখতে হবে কটা আছে, আমার তো মুখস্থ নেই গো। উইথ দি ফ্লো দেখা যাক কি আছে না নেই। তো দিস ইজ দি সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল মেকানিজম। ওকে, এবার আমি দেখো যেহেতু কনসেপচুয়ালি পড়াই, তো ভেলোসিটি রেশিওর ফর্মুলাটা কি করে আসছে আমি তোমাদের একটা দুটো বুঝিয়ে দেবো, ঠিক আছে? মেনমেন্ট গুলো বাকিগুলো নিজেরাই বুঝে যাবে। তো দেখো, এইটা সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল মেকানিজম। আমরা জানি কি এখানে সিম্পল মেশিন চ্যাপ্টারটা পড়ছি, এখানে উদ্দেশ্যটা কি, টু লিফট হেভি লোড, তাই তো? লোডকে তোলা, তাই তো? এটাই আমাদের উদ্দেশ্য, টু লিফট হেভি লোড। তো দেখতে পাচ্ছ এখানে একটা মেকানিজম আছে, এইখানে একটা বালতি আছে, তাই তো? এখানে একটা বালতি আছে, এটা কি জল, ওয়াটার তো? তাহলে এটা কি লোড হিসাবে, তো এর ওয়েটটা কি লোড হিসাবেই কাজ করছে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে জলে বালতিটা তোলা, হ্যাঁ কি না? দিস ইজ দি এম অফ দিস মেকানিজম, তাই তো? টু লিফট দিস বাকেট ফুল অফ ওয়াটার, রাইট? তো তার জন্য দেখো এখানে কি আছে, এইদিকে একটা চাকা আছে, তাই তো? এইদিকে চাকা আছে, দেখো গল্পের মতন বলছে, একদম গল্পের মতন শুনবে। এদিকে একটা চাকা আছে, তাহলে বুঝতে পারছো কমন সেন্স দিয়ে কি করতে হবে, আমি চাকাটাকে ঘোরাবো, আমি চাকাটাকে কি করবো, রোটেট করবো, তাই তো? রোটেট করলে কি হবে, এই যে জিনিসটা, এই চাকার সাথে কি আটকানো আছে, এটা এটা হচ্ছে সাফট, তাই তো? এটা হচ্ছে সাফট আছে, ঠিক আছে, রাইট? এইবার এইখানে এটা আছে, এইখানে এটা আছে, এটাকে আমরা এই মেকানিজমে বলছি হচ্ছে লোড ড্রাম বা অ্যাক্সেল, ওকে? লোড ড্রাম আর এখানে এর কথা অনুযায়ী অ্যাক্সেল বলছি, ওকে ফাইন। তাহলে দেখো তো, এই যে তুমি যখন এইখানে এখন ঘোরাবে, ধরো এই চাকাটা ঘোরাবে, চাকাটাকে আমি হুইল বলছি, হুইল, রাইট? এই হুইলটা এখন ঘোরাবে, যেহেতু শ্যাফটটা এর সাথে আছে একসাথেই, তাহলে শ্যাফটটা ঘুরবে, এটা রোটেট হবে, তাই তো? আর এর সাথে কি হবে, এই লোড ড্রামটা ঘুরবে, তাই তো? তাহলে এবার এর উপরে কি আছে দেখো, দড়ি আছে, রোপ আছে,
তাই তো? দড়ির সাহায্যে কি আছে, এই লোডটাকে অ্যাটাচ করা আছে, রাইট? তাহলে দেখো কমন সেন্স দিয়ে আমি এখন এটাকে এদিকে ঘোরাবো, তাহলে আস্তে আস্তে কি হবে, লোড ড্রামটা ঘুরবে, ফলে দড়িটা জড়ানো শুরু করবে, তাই তো? অ্যান্ড আলটিমেটলি আমার লোডটা উঠবে। তাহলে এটা হচ্ছে সিম্পল মেকানিজম, রাইট? এইবার হচ্ছে যে আমরা ডিস্টেন্স ইয়ে ভিআর মানে কি জানি, দেখো ডিস্টেন্স, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট in a given amount of time by distance moved by load in that period of time, তাই তো? তাহলে এবার দেখো, তাহলে আমি যদি বলি যে তোমাকে, তাহলে দুটো জিনিস এখন নিয়ে ভাবো, একটা হচ্ছে কি, আমি যেদিকে লোড দিচ্ছি আর একদিকে এটা হচ্ছে এফর্ট দিচ্ছি, তাহলে কোন দিকে এফর্ট দিচ্ছি, তাহলে দেখো তো এই দিকেই তো আমি ঘোরাচ্ছি, এটাই তো আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, এই চাকাটাকেই তো আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, তাই না? রাইট? এটাকে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, এটাকে আমি নাম কি দিয়েছি, হুইল, রাইট? আর এটাকে আমি নাম কি দিলাম হচ্ছে লোড ড্রাম বা অ্যাক্সেল যাই বলো আর কি, ওকে? তাহলে তোমরা আমাকে বলো তো যে কোন দিকে আমি এফর্টটা কোন দিকে দিচ্ছি, হুইলের দিকে না লোড ড্রামের দিকে? এফর্টটা কোন দিকে দিচ্ছি, এফর্টটা কোন দিকে দিচ্ছি আগে সেটা বুঝতে হবে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। এফর্টটা আমি কোন দিকে দিচ্ছি, হুইলের দিকে নাকি লোড ড্রামের দিকে? এফর্টটা কোন দিকে দিচ্ছি তুমি চ্যাটে বলো। হুইলের দিকে, ভেরি গুড, তাই তো? এফর্টটা দিচ্ছি হচ্ছে আমরা হুইলের দিকে, রাইট? ঠিক আছে, তাহলে হুইলের দিকে আমরা এখন এফর্টটা দিচ্ছি, এটা বুঝতে পেরেছো? আর লোডটা, লোডটা কোন দিকে তুলছি, লোড ড্রামের দিকে, এটা হচ্ছে লোড এন্ড, তাই তো? লোড এন্ড, তাহলে বুঝতে পারছো যে এখানে ফর্মুলাতে আমার উপরে কে আসবে, এফর্টের দিকটা, হুইলের দিকটা, আর তলায় কে আসবে, লোডের দিকটা, মানে লোড ড্রামের দিকটা। এইবার আমাকে বলো সিম্পল ভাবে যে এই হুইলটা, এই হুইলটা যদি এক পাক ঘোরে তাহলে কত ঘুরবে, এটা যদি ওয়ান রোটেশন করে তাহলে কত ঘুরবে, কত মান ঘুরবে, কত মান ঘুরবে, এটা সিম্পল একটা ফর্মুলা আমি জিজ্ঞেস করছি। এই যদি এক পাক ঘোরে, যদি এক পাক যদি ঘোরে, এই হুইলটা যদি এক পাক ঘোরে, যে এখান দিয়ে ঘোরা শুরু করেছিল, যদি এখানে যদি ঘুরে আসে তাহলে কত ঘুরবে, কত ঘুরবে এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি ঘুরবে। মান 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 চাইছি আমি, অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল 360 বুঝেছি, মান কতটা, মান, মান কতটা। একটা সিম্পল ভাবো না, তুমি একটা মাঠে দৌড়ানো শুরু করেছো, একটা জায়গা থেকে দৌড়ে শুরু করে আবার সেম জায়গায় আসছো, তাই তো? হ্যাঁ, এইগুলো জানতে হবে, পাই ডি ঘুরবে, তাই তো? বা 2 পাই আর, তাই তো? আমরা পাই ডি রেসপেক্টে ডায়ামিটার রেসপেক্টে ভাববো, মানে আমার সুবিধা আমি মনে করি, ঠিক আছে? বাকি 2 পাই আর পাই ডি তো এক, ভেরি গুড। তাহলে পাই ডি পরিমাণ ঘুরবে, এক পাক ঘোরা মানে পাই ডি, তার পরিধি, তাই তো? সার্কামফারেন্স, এটা তো ইংলিশে বলে, তাই তো? একটা মাঠে চক্কর মারা মানে সার্কামফারেন্স ঘোরা, তাই তো? এই যেমন বলি 400 এক পাক একটা মাঠে 400 মিটার মারা, এটা সার্কামফারেন্স মারছি তো, মানে পাই ডি ভ্যালুটাই মারছি, বা 2 পাই আর এর, এখানে ক্লিয়ার? আচ্ছা, হুইল যেহেতু বড়, এই যেহেতু বড় এ বস, ঠিক আছে, এর আমি ডায়ামিটার কি দিচ্ছি, ক্যাপিটাল ডি, ঠিক আছে? সিম্পলি এখানে দেখো, এখানে দেখো তো, তাহলে এই যে লোড ড্রামটা, এই যে লোড ড্রামটা, এটাও শেপটা কি সার্কুলার, তো যার গায়ে দড়ি জড়ানো আছে, এটাও সার্কুলার, রাইট? তাহলে এটাও এক পাক ঘোরা মানে কত ঘোরা, এটা এক পাক ঘোরা মানে পাই ডি পরিমাণই ঘোরা, কিন্তু এখানে আমরা স্মল ডি নেবো, কারণ এই স্মল ডিটা কি এখানে ডায়ামিটার লোড ড্রামের, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার, ছোটটার জন্য স্মল ডি নিলাম, এও তো সার্কুলার, এও সার্কুলার, এ পাই ক্যাপিটাল ডি, এর ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি, আর ওর ডায়ামিটার হচ্ছে স্মল ডি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটাও সার্কুলার পাই ক্যাপিটাল ডি, এটাও সার্কুলার পাই স্মল ডি, তাহলে আমরা কি রেসপেক্টে বললাম, এক পাক ঘোরার রেসপেক্টে, তাই তো? তাহলে এবার আমরা কি হচ্ছে এটা, দের কোথায় চলে যাচ্ছি বারবার লিখতে লিখতে, এটা মুশকিল ব্যাপার। দুটো খুলে রেখেছিলাম নাকি, এটা আর কোথায় গেল? ঠিক আছে, চলো তাহলে ডিস্টেন্স মুভ বাই এফোর্ট, ঠিক আছে? তাহলে এক পাক ঘোরায় এফোর্ট আর্মটা বা হুইলটা কতটা ঘুরছে, পাই ক্যাপিটাল ডি ঘুরছে, অ্যান্ড সেম সময় লোড আর্মটা কতটা ঘুরবে, পাই বাই স্মল ডি। তো দিস ইজ দি ফর্মুলা অফ ভিআর ফর সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল। তাহলে পাই পাই কেটে দাও, তাহলে রয়ে গেল ডি বাই স্মল ডি। যখন তোমাদের ইয়েতে অবজেক্টিভে আসবে, এইভাবেই কিন্তু তোমাদেরকে দেখাতে হবে এক্সপ্লেনেশন গুলো, বোঝা গেল? হয়তো ডাইরেক্ট ফর্মুলাটাই ঠিক মারতে হবে, কিন্তু এক্সপ্রেশন তো দেখাতে হবে, বোঝা গেল? তো সেইভাবে কিন্তু করে দেখাতে হবে, ঠিক আছে? ফাইন।
ক্লিয়ার? তাহলে একটা ফর্মুলা বেরিয়ে গেল যে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের। এবার অনেকজন এটা মুখস্থ রাখতে পছন্দ করে, আমি এটা মনে রাখতে পছন্দ করি, পাই ক্যাপিটাল ডি বাই পাই স্মল ডি, তারপর তুমি পাই মনে মনে কেটে দাও। ঠিক আছে, এইগুলো মনে রাখা ডাইরেক্ট অনেক সমস্যাকর হতেই পারে। তাহলে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল কেস শেষ। ঠিক আছে, এবার যাচ্ছি যে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল, তারপর একটা অঙ্ক দেখবো। ঠিক আছে, এবার যাচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল। এবার যাচ্ছে হচ্ছে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল। ঠিক আছে, তাহলে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল আর ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের মধ্যে তফাৎ কি? ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড এখানে দেখ, তোমরা যখন দেখলে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের কেসে কি হবে, আমরা এরপরে অঙ্ক করবো। ঠিক আছে, চলো। সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের কেসে তোমরা এটা দেখলে যে কি হচ্ছে না, একটাই হুইল আছে, একটাই অ্যাক্সেল আছে, কিন্তু যখন তোমরা সিম্পল ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের কেসে আসবে, সব গল্পর মতন রাখবো, কিচ্ছু পড়ার দরকার নেই, ইঞ্জিনিয়ারিং তো পড়া দরকারই নেই। ঠিক আছে, আর নিউমেরিক্যাল ভালো করে শেখো যারা মেকানিক্যাল আছো, এরপর থেকে দেখবে তোমাদের মুখস্থ করার সাবজেক্ট হয়তো হার্ডলি একটা রয়ে যাবে, মানে পড়ার তাও মুখস্থ নয়, থিওরিটিক্যাল, বাকি যে অঙ্ক পাবে সে 70-এ 60-ই পাবে, এরকমই। চলো, আচ্ছা চলো হয়েছে। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা 3D ফিগার, এটা 2D ফিগার। ডিফারেন্সটা কি, যারা ড্রয়িং বোঝো না, ছুটি মাঝখানে ড্রয়িং প্র্যাকটিস করে নেবে। এ দেখো, এটা সামনে থেকে দেখলে এটা হবে ফ্রন্ট ভিউ, তাই তো? এই সার্কুলার, এটা সার্কুলার জিনিস 3D তে, কিন্তু সামনে থেকে আমি দেখবো এটা রেক্ট্যাঙ্গেল দেখবো, তাই তো? আমি এই যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটার জন্য একটা এই ছোট রেক্ট্যাঙ্গেলটা, এটার জন্য ছোট রেক্ট্যাঙ্গেলটা, তাই তো? দেখতে পাচ্ছ সময়? এবার তাহলে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলে কি আছে না, আগেও ছিল একটা হুইল, তো ছিলই, হুইল আছেই, আর ডিফারেন্সিয়াল বলছি দুখানা অ্যাক্সেল। এ দেখো, এটা অ্যাক্সেল 1, এইটা অ্যাক্সেল 2, এটা অ্যাক্সেল 1, এটা অ্যাক্সেল 2, বোঝা গেল? তাহলে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে কি আছে, এখানে কি আছে, ওয়ান হুইল অ্যান্ড টু অ্যাক্সেল। ঠিক আছে, ফর্মুলা কি করে মনে রাখবে, শর্টকাট বলে দিচ্ছি। একটা হুইল আছে আর দুটো অ্যাক্সেল আছে। এবার দুটো অ্যাক্সেল যখন আছে, কথাটা মনে ভাববে হচ্ছে ডিফারেন্সিয়াল। ঠিক আছে, কি আছে, ডিফারেন্সিয়াল। তাহলে এর ভিআর এর ফর্মুলা দেখো সঠিক কি করে বানাচ্ছি। ঠিক আছে, এবার দেখো ভিআর এর ফর্মুলা কি, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট। তো ডিস্টেন্স মুভ বাই এফোর্ট মনে রাখবে, ফর্মুলাগুলো যখন মনে রাখবে সবসময় কিন্তু চেঞ্জেসটা তলাতেই আছে ম্যাক্সিমাম। ঠিক আছে, উপরেরটা লাগভাগ সেমই কনসেপ্ট। ঠিক আছে, কোনো ঝামেলা নেই, তলারটা ফর্মুলাটাই আমাদের বানানো হচ্ছে মেন কাজ। তাহলে সেম ভাবে আমি যদি বলি ডিস্টেন্স মুভ বাই এফোর্ট কত, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট কত, দেখো আমি কিন্তু শর্টে বলছি, হ্যাঁ, পরীক্ষা যেহেতু আমার তো আর 4 দিন ধরে পড়ানোর টাইম নেই, বা সেটা আমাকে দেবেও না। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে বলছি, বারবার বলছি, হ্যাঁ। ঠিক আছে, হয়তো তার জন্য কিছু জিনিস মিস করতে হবে, মানে আইটনি ডিপে বলা যেত। তো এই যে হুইলটা ঘুরছে এক পাক, তাহলে সেম আগের মতনই, এক পাক ঘোরা মানে কত, হুইলটা এক পাক ঘোরা মানে পাই ক্যাপিটাল ডি ঘুরবে, হোয়ার ডি ইজ দি ডায়ামিটার অফ হুইল। ঠিক আছে, তাহলে এটা কোন দিকে, এটা এফোর্ট দিকে, তাই তো? দেখো পি দিচ্ছি, তাহলে হুইলে পি দিচ্ছি। তোমরা ল্যাবে এখানে বাক্স বাক্স উডেন ব্লক চড়িয়েছিলে তো, বা বালি বা বাক্স, উডেন ব্লক বা বালি, এসব তোমরা দিয়েছিলে ইন দি ফর্ম অফ এফোর্ট, তাই না? ল্যাবে এখন এক্সপ্লেন করছিলে এফোর্ট একদিকে, লোড একদিকে, তাই না? এইভাবেই তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করছিলে, ভিআ বের করে মেকানিক এফিসিয়েন্সি বের করছিলে, তাই না? দিয়ে অ্যাভারেজ করছিলে, এটাই তো তোমরা ল্যাবে করেছো। তাহলে আমরা হুইল এন্ডে সেম পাই ক্যাপিটাল ডি পাবো, তাহলে আমি এখানে চোখ বন্ধ করে লিখে দিচ্ছি পাই ক্যাপিটাল ডি আগের মতনই, কোনো চেঞ্জেস নেই। তাহলে চেঞ্জেস কোথায় আছে, নিচে। চেঞ্জেস কোথায় আছে না, নিচে। এবার নিচের কনসেপ্টটা দেখো কি, এখানে দুখানা অ্যাক্সেল আছে, তাহলে আমি বড় অ্যাক্সেলটাকে ধরে নিচ্ছি ডায়ামিটার ক্যাপিটাল, এই ডায়ামিটার ডি 1, ডায়ামিটার ডি 1, আর এটা ডায়ামিটার ধরে নিচ্ছি ডি 2। ঠিক আছে, রাইট? এবার দেখো তো এও তো সেই সার্কুলার, এই অ্যাক্সেলটা এও এক পাক ঘোরা মানে কি, পাই ডি 1 ঘুরবে, তাই তো? শুধু পাই ডি 1 জিনিসটা মাথায় রাখো। আর এও এও অ্যাক্সেল ছোট বড় হোক, তাই না, এও পাই ক্যাপ ইয়ে ডি 2 ঘুরবে, ঘুরবে। ঠিক আছে, এক পাক ঘুরবে, এও এক পাক ঘুরলে পাই ডি 1 ঘুরবে, এ এক পাক ঘুরলে পাই ডি 2 ঘুরবে। এবার যখন ডিফারেন্সিয়াল বলেছি, এটা কেন, তেমন কি ডিফারেন্স, ডিফারেন্স মানে কি, মাইনাস একটা সাইন আসার কথা, এভাবে মনে রাখবে, শর্টকাটে বলছি আর কি। ঠিক আছে, এটা আনকনভেনশনাল ওয়েতে ডিফারেন্সিয়াল কথাটা মানে এটা মাইনাস সাইনের ব্যাপার আছে। কেন আছে, এইখানে যে দড়িটা জড়ানো থাকে না, এইটা যে দড়িটা জড়ানো থাকে, আর এখানে যে দড়িটা জড়ানো থাকে, এটা কিন্তু দুটো অপোজিট ডাইরেকশনে থাকে, একটা যদি ক্লকওয়াইজে থাকে, একটা অ্যান্টি ক্লকওয়াইজে থাকবে, কলেজে হয়তো দেখেছো। ঠিক আছে, মানে একটাতে যদি সুতো ছাড়ো, একটাতে সুতো সুতো গোটাবে, একটাতে সুতো ছাড়লে দুটো সেম ডাইরেকশনে থাকলে একই দিকে সুতো ছাড়বে বা গোটাবে, বুঝতে পারলে? আর অপোজিট দিকে থাকলে কি একদিকে ছাড়বে একদিকে গোটাবে, তাহলে এই লোডটা তো উপর দিকে উঠতে হবে।
তাই যেহেতু সূত্রটা অপোজিট ডাইরেকশনে আছে ওই জন্য আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে, পাই ডি ওয়ান মাইনাস পাই ডি টু। এভাবে মনে রাখলে পাই ডি ওয়ান পাই ডি টু তো সবেতেই আছে, এটা তো বুঝতে পারছো, কিন্তু ডিফারেন্সটা কেন হলো বুঝতে পারলে, কারণ সূত্রটা অপোজিট ডাইরেকশনে গোটানো আছে। এবার যেহেতু দেখো যখন উপরে উঠবে এইদিকে হাফ সুতো এইদিকে হাফ সুতো, তাই তো, তাহলে অ্যাকচুয়ালি যতটা ওঠার কথা তার অর্ধেক উঠছে। সূত্রটা তো এইভাবে, সূত্রটা তো এইভাবে আছে, তাই না, সূত্রটা তো এইভাবে আছে, রাইট, সূত্রটা তো এইভাবে আছে। তাহলে এইভাবে যখন আছে, এই যে এইদিকে একটা সুতো এইদিকে একটা সুতো, রাইট, তো যখন উপরে উঠছে যতটা ওঠার কথা তার অর্ধেক উঠছে, তাই না, তাহলে অর্ধেক উঠছে মানে তলে একটা টু দিয়ে দেবে, ব্যাস। এইভাবে গল্প মনে রাখবে, গল্পটা মনে রাখলে তোমার হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ডিস্টেন্স মুভ বাই লোড, কি ডিস্টেন্স মুভ বাই লোড। তাহলে এখানে ফাটাফাট এখানে পাই ডি ওয়ান মাইনাস পাই ডি টু ডিভাইডেড বাই টু, আমি এইভাবে মনে রাখি গল্পের মতন। শেষে কি আসবে সেটা তো পরে দেখা যাবে। দিয়ে এবার পাই পাই তো কেটে যাবে, টুটা উপরে চলে যাবে, টু ডি বাই ডি ওয়ান মাইনাস ডি টু, ফর্মুলা বেরিয়ে গেল। ক্লিয়ার, বলো, মনে থাকবে? এবার আমরা অঙ্ক দেখবো, ডিফারেন্সিয়ালের অঙ্ক। সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল তো পাতি, ওটা তো অবজেক্টিভে আসার জিনিস, ঠিক আছে। ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের অঙ্ক আসতে পারে, আর আমরা দেখবো। ক্লিয়ার, এগোই তাহলে অঙ্কের দিকে, বলো ফটাফট বলো। হুম, মনে থাকবে তো পরীক্ষার জন্য? বলো, কিছু পড়া দরকার আছে গল্প যখন বলে দিচ্ছি? ঠিক আছে, চলো এইবার তোমাদের অঙ্ক, অঙ্ক সিম্পল মেশিনের কোশ্চেনটা। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ। দাঁড়া এক সেকেন্ড, আমি নিউমেরিক্যালের ফাইলটা খুঁজছি। ওয়েট, তোদের ফাইলটা দিয়েছিলাম না সিম্পল মেশিনের কোশ্চেনের ফাইলটা, কোশ্চেনটা অ্যাকচুয়ালি দরকার, পাচ্ছি না খুঁজে। দাঁড়া এক সেকেন্ড, এত জিনিস হয়ে গেছে না, কনফিউজ হয়ে যায় কোথায় কি থাকে। সিম্পল মেশিন, সিম্পল মেশিন, মার্কসের পিডিএফ, এই মার্কস বলছি। ওয়েট ওয়েট, খুঁজতে টাইম লাগছে কেন? আমার এর গিয়ে পিডিএফটা তো আছে না সিম্পল মেশিনে দেওয়া, ওইটা খোলো না। তোমরা খোলো, ফার্স্টে দেখো ডিফারেন্সিয়াল ইউনিয়ন এক্সেলের অঙ্ক আছে, ওটা আমি বের করছি। কোথায় যে যায় খুঁজেই পাই না। এইটা পিডিএফটা নয়, পার্ট ওয়ান, পার্ট ওয়ান কি এটা, দেখি। এটা শুধু পার্ট ওয়ানটাই আছে। দাঁড়া আমি ড্রাইভ থেকে নিচ্ছি, হ্যাঁ, এক সেকেন্ড ওয়েট। হুম হুম হুম, তোমরা অঙ্কটা স্টার্ট করো না, তোমাদের তো পিডিএফটা দেওয়া আছে তো সিমুলেশনের। আমি ড্রাইভ থেকে খুলছি, এই ফাইলটা খুঁজে যাচ্ছে না, ইমেকের জিনিসগুলো আর লাগে না তো।
হুম 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 হুম। এই তো মডেল পেয়েছি মনে হচ্ছে। চলো পেয়েছি। ঠিক আছে চলো। স্যার এই চ্যাপ্টারের পরে কি গ্রুপ স্টার্ট করবে? আর ক্লাস কোথায় ক্লাস দিলে দেখতে গ্রুপ দেখছি কি করা যায়। অবজেক্টিভ একটু নিয়ে করতে হবে, ওটাতে তা মার্কস আছেই। গ্রুপ সি না করলেও সবাই সব পারবে, সেটা ব্যাপার নয়। এই তো চলো। এই দেখো কোশ্চেনটা দেখো, হ্যাঁ 6 নম্বরের কোশ্চেনটা সবাই তুমি দেখো। দেখতে পাচ্ছ সবাই? দেখো তো স্ক্রিনটা শো হচ্ছে? একবার জাস্ট চেক করো স্ক্রিনটা কি শো হচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? কে একজন রিপ্লাই দাও, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? With an differential wheel axle, an effort of 6 Newton is used to raise a load of 60 Newton. তাহলে বলছে এটা ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে ইয়ে একটা এফর্ট আমরা যখন অ্যাপ্লাই করছি 6 নিউটন, ওটার দ্বারা আমরা 60 নিউটন লোড তুলতে পারছি, তাই তো? ক্লিয়ার? মনে মনেই হয়ে গেল মেকানিক্যাল অ্যাডভান্টেজ 10, তাই না? যারা অঙ্ক করে নিয়েছে, ইফ দি এফিসিয়েন্সি অ্যাট দিস লোড ইজ 80%, তাহলে এফিসিয়েন্সি দেওয়া কত? 80%। ফাইন দি ভেলোসিটি রেশিও অফ দি মেশিন। খুব ভালো অঙ্ক এটা, হ্যাঁ। ফাইন ভিআর। দেখো এফোর্ট দিয়ে দিয়েছে, পি দিয়ে দিয়েছে, ডাব্লু দিয়ে দিয়েছে, তাই তো? পি দিয়ে দিয়েছে কত? 6 নিউটন। ডাব্লু দিয়ে দিয়েছে কত? 60 নিউটন। এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, ভিআর বের করতে হবে। ইফ দি ডায়ামিটার অফ দি এফার্ট হুইল, দেখো এফার্ট হুইলের ডায়ামিটার কত? 300 মিলিমিটার। তাহলে আমরা ক্যাপিটাল ডি এফার্ট হুইলের ডায়ামিটার কি? এফার্ট হুইলের লিখে রাখো, আমি গিভেন এটাগুলো এগুলো বলছি সেগুলো কিন্তু লিখতে থাকো। এফার্ট হুইল গিভেন এফার্ট হুইলের ডায়া কত? ডায়া হচ্ছে 300 মিলিমিটার, তাই তো? এফোর্ট হচ্ছে ডায়া হচ্ছে 300 মিলিমিটার এফোর্ট হুইলে। ডিটারমাইন দি ডিফারেন্স বিটুইন দি ডায়ামিটারস অফ দি অ্যাক্সেল। তাহলে কি বার করতে বলেছে? যে দুটো অ্যাক্সেলের মধ্যে ডায়ামিটারের তফাৎ বলো। তাহলে আমি বলতে পারি যে আমাকে একটা যদি ডি1 হয় ডায়ামিটার, যেরকম বললাম ফর্মুলা, একটা যদি ডি2 হয়, এই ডি1 মাইনাস ডি2 বের করতে বলেছে। এই ডি1 মাইনাস ডি2 বের করতে বলেছে, বলতে পারি কি পারি না? ডি1 মাইনাস ডি2 বলতে বলেছে। ক্লিয়ার? রাইট? ইফ দি সাম অফ দি ডায়ামিটারস অফ দি অ্যাক্সেল ইজ 280 মিলিমিটার, তার মানে বলেছে ডায়ামিটারের যোগফল গুলো যদি, তাহলে ডায়ামিটারের যোগফল মানে কি? সাম প্লাস সাইন, তাহলে ডি1 প্লাস ডি2 দেওয়া আছে 280 মিলিমিটার, তাই তো? ফাইন্ড দি ডায়ামিটার অফ দি অ্যাক্সেল। তাহলে বলেছে যে ডায়ামিটার গুলো বের করে আমাকে বলো, প্লাস ভেলোসিটি রেশিও মেশিনে বের করে বলো। এই তো কোশ্চেন। এইগুলি বড় বড় কোশ্চেন থাকবে এক একটা। ক্লিয়ার সবার? সব কটা ডেটা আমি বলে দিয়েছি, এক একটা ডেটা আসা করছি, মাথায় ঢুকে গেছে। ক্লিয়ার? মুছি তাহলে, অঙ্কটা সলভের দিকে যাই আমরা, কি বলো? এগোই? বলবো? সব গিভেন ডেটা বলে দিলাম, এইভাবে গিভেন ডেটা এখন সাজিয়ে লিখবে, কিছু তো মার্কস দিয়ে দেবে তখন। ভিআর 25 কি দেখতে হবে। চলো, উত্তর আমি কি করে জানি? উত্তর তোমাদের মতো তুমি স্মার্ট? চলো তাহলে সলভ করা স্টার্ট করো। কি করব তাহলে? আমি আর গিভেন ডেটাগুলো লিখছি না। ফার্স্ট নিউমেরিক্যাল, ওকে। তাহলে কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, লোড তোমরা কিন্তু এভাবে লিখবে, হ্যাঁ। এফার্ট পি ব্র্যাকেটে এফার্ট 6 নিউটন লিখবে, কিন্তু এক্সামে কিন্তু যদি জানে না। লোড ইকুয়ালস টু 60 নিউটন। ক্লিয়ার? গিভেন এফিসিয়েন্সি ইকুয়ালস টু 80%। আমি কি বলেছিলাম আবার মনে করে দিচ্ছি, যখন এফিসিয়েন্সি দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনে, তার মানে ওটা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে হবে অঙ্কতে, তাই না? তাই জন্য দেওয়া। তাহলে 80% মানে কত? 80% মানে হচ্ছে 0.8।
তাই তো 80/100 এটুকু তো জানোই 80% মানে, তাহলে এটা কিন্তু পুট করব ইন ফ্র্যাকশন অঙ্কতে। ওকে, তাহলে ক্যাপিটাল ডি ডায়ামিটার অফ এফার্ট হুইল দেওয়া হচ্ছে 300 মিলিমিটার, আর আমাদের D1 প্লাস D2 দিয়েছে হচ্ছে 280, তাই তো মিলিমিটার, রাইট? তার মানে তিনটে জিনিস বের করতে বলেছে, একটা ভিআর সমান কত, একটা হচ্ছে D1 মাইনাস D2 সমান কত, আর D1 আর D2 কত, তাই তো? এই দুটো বের করতে বলেছে। তাহলে চলো কাজ শুরু করে দিই বাবা, ঠিক আছে? তাহলে ফার্স্ট এই ডেটাগুলো কেন দেওয়া আছে? সব ডেটাগুলো কোনো কিছু ভ্যালু বের করার জন্য। আচ্ছা, আমরা যদি এখন যদি ভাবি ডিফারেন্সিয়াল বুলিয়ান অ্যাক্সিস, তাহলে ভিআরটা আমরা কি শিখেছি ফর্মুলা? ভিআর সমান হচ্ছে, আমি একদম কনভেনশনাল ওয়েতে বলছি, হ্যাঁ, যেভাবে আমি মনে রাখি আর কি, পাই ডি বাই, যেটা বললাম, পাই D1 মাইনাস পাই D2 ডিভাইড বাই 2, এটাই তো বললাম। দিয়ে তুমি নেক্সট স্টেপে কি করে নিলে, নেক্সট স্টেপে করে নিলে হচ্ছে ভিআর সমান 2D বাই D1 মাইনাস D2। দেখো তো, এইবার আমাকে বলো এইখান থেকে তুমি কি কি পেতে পারো। তোমাকে চেয়েছে তো দুটো ডায়ামিটার ডিফারেন্স, তার মানে এই যে D1 মাইনাস D2 এটা চেয়েছে, এটা বের করতে বলেছে, তাই তো? তাহলে বাকিগুলো কি আমি জানি? আমি কি বের করতে পারবো অঙ্ক ইউজ করে? এটা আমাকে ভাবতে হবে, ভাবনাটা এইভাবে আসা উচিত, তাই তো? তাহলে তুমি ডায়ামিটার জানো? ইয়েস জানি। ভিআর কি জানি? ভিআর কি জানি? ভিআরটা জানলে আমি D1 মাইনাস D2 পেয়ে যাবো। তাহলে ভিআর এর ফর্মুলা কি? ভিআর কি করে জানতে পারি আমরা? নর্মালি এবার আমাকে ভাবো, এবার ভাবো যে এফিসিয়েন্সি সমান কি ফর্মুলা? এই যে এফিসিয়েন্সি দেওয়া মানে কি, এক্সামে যখনই এফিসিয়েন্সি দেওয়া দেবে ভাববে যে মনে মনে যে এম এ বাই ভিআর, এটাই তো ভাবতে হবে। এম এ বাই ভিআর এই ফর্মুলাটা আমাকে ভাবতে হবে, তাই জন্য দিয়েছি এফিসিয়েন্সিটা অ্যাপ্লাই করার জন্য, তাই না? রাইট। তাহলে এবার এম এটা কি ভেঙে আমরা কি জানি? এম এ মানেই তো কি ডাব্লিউ বাই পি, রাইট? ডাব্লিউ বাই পি ইন্টু ভিআর, ইয়েস অর নো? তাই তো পেলাম। তাহলে দেখো তো এখান থেকে আমি সবকটা ভ্যালু কি জানি? দেখো ডাব্লিউ জানি, পি জানি, এফিসিয়েন্সি জানি, ডাব্লিউ জানি, পি জানি, এফিসিয়েন্সি জানি, এখান থেকে কি ভিআর পেয়ে যাবো? এখান থেকে ভিআর পেয়ে যাবো। দুটো পার্ট লিঙ্ক, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। সবসময় দেখবে যে ফার্স্ট পার্টের জিনিস লাগবেই, শুধু সেকেন্ড পার্ট দিয়ে অঙ্ক কিন্তু হবে না। সেকেন্ড পার্টটা তোমাকে বের করতে দেবে বা এর মধ্যে অন্য কিছু ডেটা বের করতে দেবে, কিন্তু ফার্স্ট পার্টে হেল্প নিয়েই অন্য ডেটাগুলো কিন্তু ফার্স্ট পার্ট থেকেই পাবে। তাহলে 0.8 বসিয়ে দাও, ডাব্লিউর জায়গায় কত 60 বসিয়ে দাও, পি এর জায়গায় 6 বসিয়ে দাও, ইন্টু ভিআর, রাইট? ঠিক আছে। তাহলে এখান দিয়ে ভিআর কত পাবো? দেখো এখান দিয়ে ভিআর কত পাবো, তোমরাই বলো। এইটা এটা কেটে দাও, 10। তাহলে ভিআর সমান 10/0.8, তাই তো? তাহলে 100/8, তাহলে 100/8 হলে তোমরাই বলো কত হবে? 100/8 সমান কত? 12.5, তাই তো? ইউনিট কিন্তু হয় না ভিআর, ইউনিটলেস। তাহলে ভিআর পেয়ে গেলাম আমার 12.5। ভেরি গুড। তাহলে এবার এখানে আমি এবার এই ফর্মুলাতে এইটা আগে বের করে নেবে। এবার এটা যদি না ভাবি এটা কি করে বের করবো, আমি তোমাকে ভাবার টেকনিকটা শেখালাম যে এক্সামে কি করে ভাববো, কি থেকে কি আসবো। যারা জানো প্র্যাকটিস, তারা এটা আগে বের করে নি, তারপর এটা করবে, তাই না? তো দুটো অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স আছে, কারা প্র্যাকটিস করে যাচ্ছে, কারা এক্সামে গিয়ে ভাবছে। তাহলে 2 ইন্টু, ইউনিটগুলো দেখে নেবে সব সেম ইউনিট আছে কিনা। ডায়ামিটার হচ্ছে 300, তাহলে 300 তাহলে মিলিমিটারই আসবে আমাদের, ডিভাইড বাই D1 মাইনাস D2, তাই তো? তাহলে এখান দিয়ে D1 মাইনাস D2 সমান কত আসবে বলো আমায়? D1 মাইনাস D2 সমান 2 ইন্টু 300 ডিভাইড বাই 12.5, তাই তো? এবার আমি, তোমরা তোমাদের স্টাইলে ক্যালকুলেশন করো। আমি 12/5 এর জায়গায় হলে কি লিখতাম? আমি, তোমরা ক্যালকুলেটারই ফেলে দাও, আমি লিখতাম 25/2, তাই তো? তাহলে এটা একটা কেটে যাবে, 25 একে 25, 5 দিয়ে 2, তাই তো? 2 2 4, 4 আর 12তে কত? 48 মিলিমিটার, রাইট? হয়ে গেল। তাহলে D1 মাইনাস D2 কত হয়ে গেলো? 48। এবার তোমার কাছে কি আছে? D1 প্লাস D2 আছে। তাহলে D1 প্লাস D2 একটা পেয়ে গেলাম, D1 মাইনাস D2 পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে সলভ করতে পারবো কি? D1 প্লাস D2 সমান কত ছিল হচ্ছে কত? 280। আর D1 মাইনাস D2 সমান কত? 48। কেটে যাবে। তাহলে 2D1 সমান হচ্ছে 328, D1 সমান হচ্ছে 164 মিলিমিটার। পেয়ে গেলাম। দিয়ে ভ্যালুটা পুট করে দাও যে কোনো একটা ইকুয়েশনে। তাহলে D1 প্লাস D2 সমান 280। তাহলে D2 সমান কত হবে? 280 মাইনাস D1, 280 মাইনাস 164, তাই তো? তাহলে 116 মিলিমিটার।
ব্যাস অঙ্ক ডান। অঙ্ক ডান। বলো কিছু আছে অঙ্কের মধ্যে, কিছু আছে, কিছু পেলে সেরকম? হ্যাঁ, করেছো সবাই? করেছো মানে আমি তো করেই দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? বলো। এইবার এইখানে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, এক্সামে একটা জিনিস এটা ঘুরিয়ে আসতে পারে। কি ঘুরিয়ে আসতে পারে? ঘুরিয়ে যেটা আসতে পারে, যেখানে তোমরা প্রবলেমে ফেসে যেতে পারো, সেটা কি? এগুলো তো কোনো অঙ্কই নয় এখন। কাহা গেয়া কোয়েশ্চেন? এই কোশ্চেনটা সবাই দেখো, তফাৎটা কি বলতো? যেটা করবো আমরা পুরো করব, কিছু বাদ দেবো না, ঠিক আছে? বাদ দেবো না বলতে এই ছোট কনসেপ্টটা বাদ গেলেই তোমার অঙ্কটা ভুলে যেত। এই অঙ্কটার সঙ্গে তফাৎটা কি দেখি তো, কি অ্যানালাইসিস করে বলতে পারো? এই কোশ্চেনটার আগের কোশ্চেনের মধ্যে তফাৎটা কি? কোথায় প্রবলেমটা আমি ফেস করতে পারি? এটা নিয়ে এক সেকেন্ড পড়ো কোশ্চেনটা। ধরো এটা এক্সামে এসছে সেমিস্টারে, পড়ো। তফাৎটা কি আমাকে বলবে? তফাৎটা কি দেখো তো আগেরটার সাথে এটা, কে বলতে পারবে? স্যার রূপের ডায়ামিটার দিয়েছে তাই তো? d1 - d2 বুঝলে না? কি বুঝলে না? রূপের ডায়ামিটার দিয়েছে তাই তো? কি বুঝলেন না প্রান্তিক? d1 - d2 তো দেওয়া ছিল, d1 - d2 তো বের করলাম আমরা আগেরটা। d1 দেখো এটাতে কি ডায়ামিটার অফ দি রোপ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা কি মানে, ওই যে তুমি লোডটা তুলছো, দড়িটা জড়ানো তো, যে দড়িটা, এখানে তো আর দড়ি তো সুতো নয়, যে সুতো সুতো, এখানে দড়ি রোপ হয় তাই তো? এটা ডায়ামিটার আছে, তুমি একটা লোড তুলবে, মোটা যে দড়িগুলো হয়, ঠিক আছে, যে ওটাকে আমরা রোপ বলি তাই তো? তাহলে ওই যে লোড ড্রামের গায়ে এটা যে জড়ানো, এটা তো রোপ, এটা দড়ি থ্রেড নয় কিন্তু, হ্যাঁ রোপ, ঠিক আছে? ফাইন, যেটা থেকে লোডটা আমরা তুলছি, তাহলে রোপের ডায়ামিটার তোমাকে দেওয়া আছে হচ্ছে 10 মিলিমিটার। এই সব এরকম কেসে কি করব? এরকম কেসে করব যখন অঙ্কটা আমরা ক্যালকুলেশন করবো, আর দেখো এখানে রেডিয়াই দিয়েছে, রেডিয়াই, রেডিয়াই মানে রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াই, দুটো আছে তো। তাহলে রেডিয়াই দিয়েছে হচ্ছে 150 আর 100, সেখানে আমরা তার মানে একটা R1 দিয়েছে হচ্ছে 150, একটা R2 দিয়েছে হচ্ছে কি 100, তাই তো? তাহলে আমরা ডায়ামিটারে কনভার্ট করবো, ডায়ামিটারে আমরা অঙ্ক করছি, তাই ডায়ামিটার সমান এটা কত, 300, আর এটা ডায়ামিটার 2 সমান কত, 200, তাই তো? তাহলে এফেক্টিভ ডায়া আমরা কি নেবো? এফেক্টিভ ডায়া কিন্তু আমরা মানে রোপেরটা ইনক্লুড করে নেব, মানে এটা হবে 300 + 10, আর এটা হবে কিন্তু 200 + 10। এটা করে কিন্তু আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? সিমিলারলি এফার্ট হুইলের ডায়ামিটার দেখো দিয়েছে হচ্ছে 400 ক্যাপিটাল ডি, 400, কিন্তু এফেক্টিভ ডায়া কত হবে, 400 + 10, ঠিক আছে? কেন? কারণ আমরা রোপের ডায়ামিটারটাকে ইনক্লুড করি। যদি এটা সুতো হতো আমরা নেগলেক্ট করতাম, কিন্তু 10 মিলিমিটার ডায়ামিটার তো কম নয়, সেটা ধরে কিন্তু ক্যালকুলেট করবো। এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, যে রোপের ডায়া দিলে আমাদের কিন্তু কনসিডার এই ফ্যাক্টরটাকে করে করতে হবে। ক্লিয়ার? এর বাইরে ডিফারেন্সিয়াল এনালাইসিস মানে কোনো অঙ্ক আসবে না, সব পারবে। এবার চলো সিম্পল পারচেজ উইঞ্চ ক্র্যাব। কি বললাম? সিম্পল পারচেজ উইঞ্চ ক্র্যাব, ওকে। তাহলে লিখি। হ্যাঁ প্রান্তিক, কি বলছিলে তুমি? মাইকে বলতে পারো, ঠিক আছে? আমি হয়তো বুঝতে পারছি না তোমার কথাটা। এটা এটা কি আমাকে ওয়ার্কিংটা বলবে? এটা কপিকল ফপিকলে দেখতে পারো, দেখে তোমরা দেখেছো হয়তো। এটা বলো তো কি করে ওয়ার্ক করছে, মানে পাওয়ারটা কি করে ট্রান্সমিট হচ্ছে? বলো তো দেখি, কেউ যারা কলেজে করেছো অঙ্ক নয় সলভ করলে, কিন্তু মেকানিজমটা কি করে কাজ করছে কি আমাকে বলবে? দেখি তো, মাইক অন করে বলো তো মেকানিজমটা কি করে কাজ করছে সিঙ্গেল পারচেজ উইঞ্চ ল্যাবে। দেখি তো ল্যাবে কি করেছো দেখি টনি। হ্যাঁ বলো, কে বলতে চাও? কোথায় গেলি? খুঁজেই তো পাচ্ছি না।
দিস ইজ দি সিঙ্গেল পারচেজ উইন্ড ক্র্যাব। এটা বলো দেখি, ওয়ার্কিংটাকে বলো আমাকে, এনিওয়ান? এত সব ভালো ভালো ছেলেরা আছে। ও, মানটা দেওয়া ছিল দেখো, ঠিক আছে, বুঝে গেছি। বলো এবার, কে বলবে? যারা ক্লাস করছে একজন বলো। এই যে এইটার ওয়ার্কিংটা কলেজে করেছো, ল্যাবে তো হয়ে গেছে আশা করছি, ল্যাব তো সিলেবাস শেষ, এগুলো তো ল্যাবে এক্সপেরিমেন্ট আছে তাই না? বলো, কে বলতে পারবে? এনিওয়ান? এনিওয়ান? বলো, অনির্বাণ বলো। কোথায় গেল অনির্বাণ? বাকিরা বলো কেউ, এতজন তো ক্লাস করছো, কেউ বলতে পারবে এটার ওয়ার্কিংটা করেছো কলেজে কি? হ্যাঁ, সাইকেলে গিয়ার সিস্টেম মতন? আরে মানে এখানে কি কি আছে সেটা জিজ্ঞেস করছি। এখানে কি কি আছে এটা? এটা কোথায় দেখেছো বলো তো? এটা তোমরা আখের রস খেতে গেছিলে, আখের রস। এখন তো খুব গরমে আখের রস খাওয়া উচিত, আমার তো দারুণ লাগে তো। আখের রস দেখবে, এখানে মেকানিজমটা দেখবে, ঠিক আছে, বুঝে যাবে। ওকে, ফাইন। তো হলো, দেখো ভালো করে তাহলে বলছি, ল্যাবেও কাজে লেগে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল পারচেজ উইঞ্চ ক্র্যাব। তাহলে এই জিনিসটা কি ঘোরাচ্ছি, দেখো এখানেই আমরা কি দেবো হচ্ছে এফর্টটা, এফর্ট দেবো, ঠিক আছে। এখানেই আমরা কি দেবো, এফর্ট পি। আমি এটা ল্যাবের রেসপেক্টে বলে দিচ্ছি একটা ভালো করে, তাহলে বাকিগুলো নিজে বুঝে যাবে। ল্যাবে তো করেছো, কি করেছো তোমরা ল্যাবে? তাহলে কিছুই তো করোনি। তাহলে এটা হচ্ছে যে আমরা কি বলবো, এতক্ষণ হুইল বলছিলাম তো, তাহলে হুইল বা ম্যাক্সিমাম কেসে পুলি কথাটা ইউজ করো, একই ব্যাপার। ওইখানে যেখানে হুইল বলছিলাম, এর আগের অঙ্কগুলো, ডিফারেন্স সিম্পল, একই জিনিস, একই সে দেখতে পাচ্ছ, বা পুলি ভালো কথা মেকানিক্যাল টার্মসে, ঠিক আছে, ফাইন। তাহলে পুলি কথাটা অঙ্ক তো দেওয়া থাকবে দেখবে, বা তোমার টিচারও এক্সপেক্ট করে তুমি পুলি বলছো, রাইট? ঠিক আছে, এখানে লোড দিচ্ছি, লোডটা কি এখানে দেখবে ম্যাক্সিমাম জায়গায় কলেজে বালি ফালি দিয়ে ঝোলায়, এখানে এখানে এরকম বালির, এখানে আস্তে আস্তে চামচি করে তুমি বালি দাও, ওটাই হচ্ছে এফোর্ট দেওয়া, ঠিক আছে। তাহলে দেখি এফোর্ট টার্ম। আচ্ছা, লোডটা কোথায় ঝোলানো? লোডটা এখানে সুতো দেখতে পাচ্ছ, এইটা আমার লোড ড্রাম। এটা আমার কি, এটা হচ্ছে আমার লোড ড্রাম। এটা হচ্ছে আমার কি, লোড ড্রাম, তাই তো, রাইট। এর সাথে কি, এখানে হচ্ছে লোড ঝোলানো, তাই তো, ডাব্লু। এখানে লোডটা ঝোলানো থাকবে, আগেরটার মতনই কেস। এইটুকু মধ্যে বুঝতে পারছো, এফর্ট, এফর্ট আর্ম, এই যে পুলি, আর এদিকে এফর্ট দিচ্ছিলাম, এদিকে পুলি ছিল বা হুইল ছিল, আর এদিকে কি আমার লোড ড্রাম, এ কি ঝোলাবো আমি, লোড, ঠিক আছে। তাহলে এটা লোড ড্রাম, ক্লিয়ার সবার? এই কাজ শুধু ধরানো আছে, এতটুকু তো আগেরটার মতনই ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের অন্য ক্লাসে কি ছেলেরা কি অনেকজন ক্লাস করে, 60-70 জন বা 100 জন কখনো করে? না আমার ক্লাসে কেউ আসে না, বুঝতে পারে না বলে? হ্যাঁ, এটা সত্যি কথা বলো তো দেখি, কি বলছে ওয়ার্ম হুইলে? কে লিখেছে? নো, নন নাম্বার অফ পিনিয়ন্স। হ্যাঁ, কি বলে, অন্য ক্লাসে কি অনেক বেশি বেশি জন ক্লাস করে, 50-60 জন 100 জন এরকম করে না? অন্য ক্লাসে এত ছেলে আছে তো, আমি জিজ্ঞেস করছি। তা দাদারা তো অনেকজন ক্লাস করতো লাইভে, তোমাদের ব্যাচে এত কম, কারণটা কি আমি পড়াতে পারছি না বলে, বুঝতে পারো না বলে? সত্যি কথা বলো তো দেখি। এবার দেখো, তো এখানে লোডটা ঝোলানো থাকে, ঠিক আছে, ফাইন, একই ওখানেও ছিল, কিন্তু ভেতরে মেকানিজমটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম চেঞ্জ হয়েছে? এই যখন তুমি হুইলটাকে ঘোরাবে, এখানে এখন এফোর্ট দিচ্ছি আমি, তাহলে এটা আগে ঘুরবে, তাহলে এটা এখন ঘুরবে, এটা এই সাফটাকে ঘোরাবে। এই যে আমি লাল কালি করি, যেটা উত্তর কোশ্চেন চাইলাম সেটা দাদা তখন বুঝছো, ঠিক আছে, চ্যাটে লেখো। তাহলে এটার কি, এটা হচ্ছে এখানে সাফট, ঠিক আছে, এই সাফটটা ঘুরবে। এবার সাফটের উপরে দেখো এখানে একটা গিয়ার আছে, তাই তো, এই যে টিথ কাটা, এই যে টিথ কাটা, এটা গিয়ার আছে, কিন্তু ছোট গিয়ারকে আমরা কি বলি, যে যে গিয়ারে 25খানা গিয়ার তো সবেতেই আছে, গাড়িতেও আছে, সব জায়গাতেই দেখো, ঠিক আছে, পাওয়ার ট্রান্সমিট করতে আমাদের সাহায্য করে, মানে স্পিড রিডাকশনে, ইনক্রিজ বা রিডাকশনে। তো এবার এই যে গিয়ারটা ছোট গিয়ার, তাই তো, এর নাম্বার অফ টিথ হচ্ছে কম, কতগুলো, 25খানার থেকে কম হলে আমরা ওটাকে কি বলি, পিনিয়ান বলি। ঠিক আছে, পিনিয়ান বলি, ঠিক আছে। কি বললাম, গিয়ারের ছোট ভার্সান, ঠিক আছে, গিয়ারের ছোট ভাই হচ্ছে পিনিয়ান। 25খানা থেকে কমটি হলে জেনারেলি আমরা ওটাকে পিনিয়ান বলি, ঠিক আছে, এমনিতে গিয়ারই, বাট পিনিয়ান বলি, স্পেশাল নাম বলি ছোট হলে, ওকে। আর ওর সাথে এইখানে একটা বিশাল বড় একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা বড় গিয়ার দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলছি, নাম হচ্ছে, স্পেশাল নাম দিচ্ছি স্পার গিয়ার। তোমাদের এরকম কলেজে স্পেশাল নাম দেওয়া হয়, এর হয়তো স্পেশাল নাম হচ্ছে স্পার গিয়ার, ঠিক আছে। তাহলে এই পিনিয়ান আর এই স্পার গিয়ারটা কি ইন মেস আছে, মানে একটার সাথে একটা টিথ গুলোকে লক করা আছে, ঠিক আছে। কেন লক করা আছে? তার ফলে কি হবে, তার ফলে এটাই হবে, যখন এই আমি পুলিটাকে ঘোরাবো, পুলিটাকে এখন আমি ঘোরাবো,
পুলি শ্যাফটটা ঘুরবে আর শ্যাফটের উপরে পিনিয়নটা আছে, তাহলে পিনিয়নটা ঘুরবে। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি পাওয়ার ট্রান্সমিট কি করে হচ্ছে, পাওয়ার ট্রান্সমিশনটা কি করে হচ্ছে। ফার্স্টে আমার পুলি থেকে হচ্ছে এইভাবে, যে এক্সটার্নালে, তোমাদের তো এক্সটার্নাল হয় না কি আর বলবো, অন্য কলেজের টিচাররা এসে বলে না, এইভাবে ল্যাবে এরকম ভাবে এক্সপ্লেনেশন দিলে 40-এ 40 পুরো, নাহলে 38 তো দেবে, বুঝতে পারছো তো। সবসময় একটা এজ নিজে রাখতে হয়, হাউ ইউ এক্সপ্লেন ইউর আনসার, ঠিক আছে, অন্যদের থেকে আলাদা। তো সেই সব জায়গাতেই ছোট ছোট জিনিসে কিন্তু বড় বড় ফিউচারে দেখবে অন্যদের থেকে আলাদা নিজেকে করে করতে পারবে। তো পুলি ঘুরলে কে ঘুরবে, সাফট ঘুরবে, সাফট ঘুরলে কে ঘুরবে, পিনিয়ন ঘুরবে, তাই তো এত অব্দি পড়লাম। আর এই পিনিয়নটার সাথে কে আছে, এই টিতের দ্বারা লক করা আছে, এরকম গাড়ি তো কি হচ্ছে গিয়ার গুলো লক করা থাকে তো, তা পিনিয়নের সাথে বড় যে স্পার গিয়ারটা লক আছে, মানে একটা টিতের সাথে ঢুকে কি আছে, মেসে আছে, ঠিক আছে। তাহলে এই যে পিনিয়নটা যদি ঘোরে, এই বড় স্পার গিয়ারটাকে ঘোরাবে, ঠিক আছে, পিনিয়নটা ঘুরলে এই বড় স্পার গিয়ারটাকে ঘোরাবে, ক্লিয়ার। পিনিয়নটা ঘুরলে স্পার গিয়ারটা ঘোরাবে। এবার এই বড় স্পার গিয়ারটাও তো একটা সাফটের উপর আছে, এই যে সাফট, এই যে এটা সাফট, তাহলে এই বড় পিনিয়নটাও কি আছে, একটা সাফটের উপর আছে। তা বড় পিনিয়নটাও যেহেতু সাফটের উপরই আছে, তাহলে সাফট টুটাও ঘুরবে, এই সাফটটাও ঘুরবে। আর এই সাফটের উপর একজন ব্যক্তি আছে, কে, লোড ড্রাম, তাই তো। এই সাফটের উপর কে আছে, এই ব্যক্তিটা লোড ড্রাম আছে। তাহলে এই সাফট থেকে আলটিমেটলি পাওয়ারটা আমার ট্রান্সমিট হবে কোথায়, লোড ড্রামে। এটা কিন্তু পাওয়ার ট্রান্সমিট করার মেথড বলছি, ঠিক আছে, পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে কার থেকে কার, ওকে। তাহলে ফাইনালি লোড ড্রামে ট্রান্সমিট হবে কোথা থেকে, পুলি থেকে শুরু করে। এইদিকে আমি এফোর্ট দিচ্ছিলাম, এদিকে আমি লোড দিচ্ছি, তাই তো, ক্লিয়ার। তাহলে এইভাবে পাওয়ারটা আমাদের ট্রান্সমিট হচ্ছে, ক্লিয়ার, বোঝা গেল। অ্যান্ড ফাইনালি আস্তে আস্তে লোডটা আমার উপর দিকে উঠবে, ঠিক আছে। আর এক্সপেরিমেন্টটা আমরা এখন কলেজে করি, আমরা যখন আস্তে আস্তে বালি ঢালি একটা পয়েন্টে পরে, এই এই প্যানটা যেটাতে বালি ঢালি, এটা এরকম ভাবে পড়ে যায়, এটা দড়িটা ছাড়া শুরু করে, দিয়ে ওটা ওটা শুরু করে, তখন আমাদেরকে থেমে যেতে হয়। দিয়ে সেই সময় আমরা রিডিং গুলো নিয়ে নিই, যে কতটা এফর্ট দিলাম, দিয়ে এখানে ওয়েং মেশিন আছে, যেখানে আমরা বালির ওয়েটটা কতটা দিয়ে এই লোডটা ওটা স্টার্ট হলো সেটা মেপে নিই, আর এটা তো আগে মেপে নিই, দিয়ে PRW পেয়ে গেলাম। দিয়ে ওর ফলে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাকিগুলো ক্যালকুলেট করি, দিয়ে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, ঠিক আছে। এগুলো হেভি লোড লিফট করতে যেহেতু ইউজ হয়, এগুলো এফিসিয়েন্সি অনেক কম আসবে, ঠিক আছে, বোঝা গেল ভ্যালুগুলো মান। বলো পাওয়ার ট্রান্সমিশনটা ক্লিয়ার, বোঝা গেল। কিছু কি লাভ হলো ল্যাবের জন্য, রেসপন্স করো। করে নিয়েছো সব, তোমরা জানো যদিও। ও, আমি তোমাদের রবিবার করার কারণ এই কারণেই, কারণ তোমার দাদারও তাই ছিল। মানে আমি এক্সপেক্ট করি যে ক্লাসে যা পড়িয়ে দেবো, তারপর শুধু চোখ বোলালে একবার রিভাইজ করলেই হয়ে যাবে। ডিপ্লোমাতে আর কি আছে, কিছুই নেই। যারা একটু ভালো স্টুডেন্ট, তোমাদের ব্যাচে অনেকদিনই ভালো স্টুডেন্ট আছে, আমি চিনি, নাম জানি, তারা কোনো ব্যাপারই না। 9.5 থার্ড সেভেন থেকে দেখবে পাওয়া কোনো ব্যাপারই, 9.5 ঠিক আছে, আমি 9.2+ বলছি, তো এগুলো কোনো ব্যাপারই না অ্যাচিভ করা। তোমাদের ইচ্ছা, তোমরা কতটা জীবন এফোর্ট দেবে। মার্কস বেশি অনেক কাজে লাগে, এইগুলো কিন্তু কলেজে বলবে না কোন কোন জায়গায় কাজে লাগে মার্কস বেশি, ঠিক আছে, এই জিনিসগুলো লোকে জানে না। বাট মার্কসের অনেক ভ্যালু, শুধু একটা ক্যাম্পাসিং নয়, ও ছাড়া অনেক বড় কজে কাজে লাগে, বুঝলে। তো যতটা পারবে মার্কস তোলার চেষ্টা করো। হ্যাঁ, তবে এটা ঠিক যে শুধু মার্কস দিয়ে কিছু হয় না, এটাও যেরকম ঠিক, বাট মার্কস তাও অনেক জায়গায় আমাদের কাজে লাগবে ফিউচারে। বাট শুধু মার্কস পেয়ে মানে কি, ব্যাপারটা হচ্ছে অনেকজনই এরকম স্টুডেন্ট থাকতো, এরকম আমাদের ধরুন আমাদের সময় যে সেকেন্ড বা থার্ড হতো একটা স্টুডেন্ট, ও প্রচুর মুখস্থ বিদ্যা ছিল কিন্তু কনসেপ্ট ছিল না। তো ব্যাপারটা ওইটাই আর কি, যে মার্কস শুধু মুখস্থ হলে কিছু হবে না, বাট যে কনসেপচুয়ালি পড়বে, একটু পড়বে, দেখবে অলরেডি লিখে নেবে। আর ইংলিশটা একটু যদি ভালো হয়, ফরমেশন অফ সেন্টেন্স, দ্যাট ম্যাটার্স আ লট। যারা ভালো ইংলিশে তারা ভালো মার্কস পাবেই কম পড়ে, এটা লিখে নাও, ঠিক আছে। হলো, তাহলে এবার আমি ভিআর এর ফর্মুলা বানাই। তাহলে ভিআর একটা ফর্মুলা কি, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট। আমি আর লিখছি না, ঠিক আছে। তোমরা যদি এক্সপ্লেনেশন, যদি অবজেক্টিভ দেয় ফর্মুলাগুলো, তাহলে তোমরা এইভাবেই লিখবে, তাই না। আশা করছি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ফার্স্ট টাইম পরে কি করে লিখবে এক্সপ্লেনেশন গুলো। তাহলে ডিস্টেন্স মুভ বাই এফোর্ট সেম, দেখো কিচ্ছু নেই, আগেরটার মতনই হবে। আর এখানে তো আমরা এফোর্ট দিচ্ছি, এখানে আমরা এফোর্ট দিচ্ছিলাম পাইডি লিখছিলাম, তাই তো, পাইডি লিখছিলাম সেম। এইখানে একটু আলাদা হতে পারে কি, পাইডি অর
কি হবে 2πl, কি হবে 2πl, ঠিক আছে। যদি পুলি দেওয়া থাকে ডায়ামিটার পাইডি হবে, বা অর 2πl কেন বললাম, দেখো অ্যাকচুয়ালি পাইডি আর 2πr তো এক। আমি যদি পাইডির জায়গায় 2πr বলতাম তাহলে তো একই বলতাম, ঠিক আছে, অর পাইডি একই তো জিনিস ছিল, কোনো কি তফাৎ আছে, নেই। এই আর এর জায়গায় আমি কি বসেছি এল, তাই তো এলটা কি লেন্থ অফ দি হ্যান্ডেল, কি বললাম, এলটা হচ্ছে লেন্থ অফ দি হ্যান্ডেল। কারণ মেশিনে কি যেরকম আখেরসের লোকটা কি, ও তো হ্যান্ডেল ঘোরায়, একটু ভেবে দেখো আখেরসের লোকটা কি, ও তো হ্যান্ডেল ঘোরায়। এই যদি ছবিটা দেখো এখানে, এই দেখো এখানে যে ছবিটা দেখো তোমরা, কনসেপচুয়ালি মনে রাখলে মুখস্থ করার ফর্মুলা দরকার নেই, জানি বলছি এত কিছু, ঠিক আছে। এই দেখো বলেও দিচ্ছি, ঠিক আছে, কোনো চাপ নিও না। কোথায় গেলি ভাই, এই দেখো খুব সুন্দর ডায়াগ্রাম, ঠিক আছে। এবার দেখো ইয়ে নর্মালি কিন্তু না, এই ওয়ার্কিং প্রিন্সিপাল ডেসক্রাইব করতে আসে না, কিন্তু কপাল খারাপ থাকলে দিয়ে দিতেই পারে, আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। যারা 60 মার্কসের জন্য যাচ্ছ, তাহলে একটু বোকা হয়ে যেতে পারো, তোমাদেরকে ফুল বানিয়ে দিতে পারে, ঠিক আছে। ওরা দেখে বলে দিল এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল পারচেজ উইন্ড ক্রাফট, তখন এইভাবে একে 2D ডায়াগ্রাম এই কথাগুলো এক্সপ্লেন করতে হবে কয়েকটা লাইন, বুঝতে পারছো তো। সেটা ডিফিকাল্ট হয়ে যাবে থিওরিটিক্যাল দিয়ে দিলে, দিতেই পারে, সিলেবাসে আছে। এই দেখো এটা হচ্ছে হ্যান্ডেল, এবার তুমি হ্যান্ডেলটা এখানে ধরো হাতটা দিয়ে, ঠিক আছে, এবার হ্যান্ডেলটাকে ঘোরাও, ঠিক আছে। এই পুলিটাকে ইমাজিন করবে, তুমি হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছ, দেখো তো ওই এরকম রোটেশন করবে তো হ্যান্ডেলটা, তুমি এখন ঘোরাচ্ছ নিজের মনে মনে ভাবো, এই হ্যান্ডেলটাকে রোটেট করছো, তাহলে এটা এইভাবে ঘুরবে তো। এ দেখো, তাহলে আমি যে 2πl বলছি, পাইডি যদি ডায়ামিটার না থাকে, এই ফর্মুলাটা আমরা লিখবো 2πl, এখানে লেন্থ, এই যে এলটা হচ্ছে এইটা লেন্থ অফ হ্যান্ডেল, তাই তো। তাহলে দেখো তো এই 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 সার্কামফারেন্স বরাবর যখন ঘুরছে, তাহলে এই লেন্থ অফ দি হ্যান্ডেলটা কি আর এর মতনই তো কাজ করছে। দেখো তো অর্ধেকটা মানে কি আর, তো এইদিকে এইটাকে আমরা আর ধরি তো পুরোটাকে ডায়ামিটার ধরি, তাহলে ওই জন্য বললাম যে 2πl বা 2πr একই ভাববে মাথায়, শুধু আরের জায়গায় এল বসিয়ে দেবে, লেন্থ অফ হ্যান্ডেল। কিন্তু কেন বসাচ্ছি কনসেপ্টটা এটা, এই হ্যান্ডেলের লেন্থটা কি বানাচ্ছে, রেডিয়াস বানাচ্ছে পুরো সার্কামফারেন্সের, বোঝা গেল। তাহলে আমরা ফর্মুলায় কি লিখবো, 2πl। কিন্তু আমরা ল্যাবে যখন করতে যাই, ওই পুলি থাকে ল্যাবে, দেখবে যারা করেছো সিঙ্গেল পার্চেস উইন্ড স্ক্র্যাব, এই পাইডি, তখন পুলিটা ডায়ামিটার আমরা মাপি। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে স্যার এই ডায়ামিটারটা এইগুলো মাপবো কি করে, ডায়ামিটারটা এটা সুতো দিয়ে মাপবে, দড়ি দিয়ে মাপবে, তোমাদের কলেজেও দিয়েছে তাই না, এই ডায়ামিটারটা এই যে এখানে রেখে, এইখানে রেখে সুতোটাকে হাঁটিয়ে, এখানে আমরা সুতো দিয়ে স্টুডেন্টগুলোকে দিয়ে, সব থেকে মেকানিক্সের ল্যাব ছিল সোজা, মানে আমার জন্য টিচার হিসাবে, মানে আমার সাথে তো একজন থাকতো অ্যাসিস্ট্যান্ট, তো ইয়ে সব করে ইয়ে ওদের করে তো আমি বুঝিয়ে ফুজিয়ে করে দেখিয়ে চলে যেতাম, তারপর উনি গাইড করতো আর কি। তো রিল্যাক্স, মেকানিক্সের ল্যাব মানে রিল্যাক্স আমার, ঠিক আছে। অনেকগুলো স্ট্রিম ছিল, এ ছিল, তো চলো। তো এটা দড়ি নিয়ে সুতো নিয়ে এটাকে মাপলাম, দিয়ে স্কেলে মেপে নিলাম কত মিলিমিটার বেরোলো, মানে তোমাকে মেথাডটা বলছো, অনেকজন মনে প্রশ্ন আসতে এটা পাচ্ছি কি করে। সিমিলারলি এইটারও এখানে দড়ি দিয়ে, এইখানে মিডিল মিডিল বরাবর দড়ি দিয়ে মেপে, সেটা মেপে নিলাম। এগুলো কিন্তু অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে, তো এই দড়ি দিয়ে মেপে দিলাম কত ডায়ামিটার বেরোলো, ঠিক আছে। বোঝা গেল। তাহলে জেনারেলি আমাদের অঙ্কর জন্য কিন্তু মানে এক্সামে আমাদের 2πl লেন্থ অফ দি হ্যান্ডেল দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। দেখবে অঙ্ক হলো লেন্থ অফ হ্যান্ডেল দেওয়া, ঠিক আছে, মাথায় রেখো। আর অর লিখেছি মানে এটা ল্যাবের জন্য আর কি, ঠিক আছে। তাহলে এখন আমরা তো থিওরি করছি, তাহলে আমরা এটা পাইরিটা হাঁটিয়ে দিচ্ছি, কেন কি কি কোথায় গেলো ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি, কারো কোনো কনফিউশন নিয়ে আশা করছি, ক্লিয়ার, ঠিক আছে। এইগুলোই তাহলে, এইগুলোই ফর্মুলাটা, ঠিক আছে। এবার দেখো তাহলে, এবার এখানে ফর্মুলাটা কি আসবে, তলাটা ফর্মুলা তো মেন, আমি তোমাদের বলেছিলাম যে তলারই ফর্মুলা মেন। এবার দেখো ছোট্ট করে বলে দিচ্ছি, এই যে লোড ড্রামটা এক পাক ঘোরা মানে কত, পাইডি ঘোরা, ঠিক আছে। লোড ড্রামটা এক পাক ঘোরা মানে কত, পাই স্মল ডি ঘোরা, তাই তো। হোয়ার স্মল ডি ইজ দি ডায়ামিটার অফ লোড ড্রাম, ডায়াফ লোড ড্রাম, তাই তো। এবার এ তো শুধু একা নিজে ঘুরছে না, এবার মনে রাখো এ তো শুধু একা নিজে ঘুরছে না, একে একা নিজে ঘুরছে না, একে এই মেকানিজমটা ঘোরাচ্ছে, কি বললাম, এই মেকানিজমটা ঘোরাচ্ছে। এর পিনিয়নের টিপ সংখ্যা যদি T1 হয়, আর স্পার গিয়ারের টিপ সংখ্যা যদি T2 হয়, এগুলো কি করে পাবো এক্সামে বা ল্যাবে, এগুলো কাউন্ট করতে হবে টিপ। এবার যারা ল্যাব করে নিয়েছে অলরেডি, তারা তো জানো কতগুলো টাইপ, আমরা আর কলেজের স্টুডেন্টগুলোকে ইয়ে কাউন্ট করতে দিতাম যে স্পার্গের টিথ কাউন্ট করো, ঠিক আছে, 100 আসতো, জানতাম ইচ্ছে করে। হ্যাঁ,
এবার কেউ কেউ ভুল করতো আবার করো, ঠিক আছে। তো এটা কথা বলছি স্ট্যান্ডার্ড থাকে, এগুলো তো একটা মেশিন তো স্ট্যান্ডার্ড মান থাকে, কখনো উল্টো পাল্টা মান থাকে না। নয় 100, 150, 125, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, তাই না? থোড়ি কি 108খানা থাকবে? ঠিক আছে। তো এটা টি সংখ্যা T1 T2। এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে যে ফর্মুলাতে কিভাবে টিথ রেশিওটাকে দিয়ে গুণ করব, টিথ রেশিওটাকে দিয়ে গুণ করব, ঠিক আছে। ব্যাস হয়ে গেল ফর্মুলা। এর প্রশ্ন হচ্ছে কোনটা উপরে থাকবে কোনটা নিচে। সবসময় মনে রাখবে যে ঘোরাচ্ছে, কে ঘোরাচ্ছে, পিনিয়ান, তাহলে উপরে থাকবে ছোটটা, আর তলায় কে থাকে স্পার গিয়ারটা, ঠিক আছে। এর থেকে আমার মনে হয় না ভালোভাবে কেউ ওয়েস্ট বেঙ্গলে বোঝাতে পারবে, ঠিক আছে। এই এত কিছু কেন বলছি, তোমাকে কিছু মনে রাখতে না হয়, তুমি শুধু গল্পটা মনে রাখবে, তোমাকে ফর্মুলা মুখস্থ করার কিচ্ছু দরকার নেই। যে কে ঘোরাচ্ছে কাকে ঘোরাচ্ছে তার সাথে টি30 গুণ করে দিলাম, ব্যাস। এর উপরে কোনটা থাকবে ছোটটা মনে রাখতে হবে, বা ভাববে পিনিয়ানটা বা যে ঘোরাচ্ছে সে উপরে থাকবে। আর যদি মেকানিক্যালের রেসপেক্টে যদি যাই, আরো যদি ডিটেলসে যাই, একজন হয় ড্রাইভার, একজন হয় ড্রিভেন, ঠিক আছে। স্পার গিয়ারটা কি, স্পার গিয়ারকে ঘোরাচ্ছি, এ হচ্ছে ড্রিভেন, আর ড্রাইভার হচ্ছে পিনিয়ান, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ভিআর ফর্মুলা বেরিয়ে গেল। ভিআর গুলো ফর্মুলা তো মেন জানা, অঙ্ক তো তোমরা করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল পারচেজ উইন্ড স্ক্র্যাপ, ঠিক আছে। আর ডবল পারচেজে কি হবে, আর ডবল পারচেজ উইন্ড স্ক্র্যাপে একই সাথে, তো বলে দিচ্ছি। ডবল পারচেজ উইন্ড স্ক্র্যাপে কি হবে, কিচ্ছু না, শুধু আর একটা সেট অফ গিয়ার বেড়ে যাবে, শুধু কি হয়ে যাবে, আর একটা সেট অফ গিয়ার বেড়ে যাবে। দেখো ওটারও আমি লাইন ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি, দেখো। এ দেখো, এটা হচ্ছে ডবল পারচেজ উইন্ড স্ক্র্যাপ, সেম সিস্টেম। দেখো দেখতে তো এটা একটা সেট, এটা একটা এক্ষুনি পড়লাম তো, এটা সিঙ্গেল পারচেজ ছিল, এখানে দেখো একটা স্যাফট এসে গেছে, দেখো আর একটা ইন্টারমিডিয়েট স্যাফট এসে গেছে, ওর উপর দেখো আরেকটা সিস্টেম, তাই তো, আরেকটা সিস্টেম। এই দেখো এখানে আরেকটা পিনিয়ন হয়ে এসে গেল, আর এখানে আরেকটা স্যাফট এসে গেল, এই একটা স্পার গিয়ার এসে গেল, ঠিক আছে। বাকি এক। কেন করছি, আরো স্পিড রিডাকশন করার জন্য, লোডটা আরো এখানে বেশি পড়ছে, বুঝলে। লোড যত বেশি হবে তত আমাকে স্পিড রিডাকশন করতে হয়, নাহলে টিপ ফিট ভেঙে যাবে না। তো আরো স্পিডটাকে আরো রিডাকশন করে নেওয়ার জন্য করছি, এখানে লোডটা আরো বেশি লাগাচ্ছি। তাহলে আরেকটা যদি টিপ সেট এসে যায় ডবল পারচেজ উইন্ড স্ক্র্যাপের জন্য, কিচ্ছু নয়, ফর্মুলাটা একই হবে আগের মতনই। আগের মতনই ফর্মুলাটা হবে, দেখো 2 π L ডিভাইডেড বাই সেম, সেম কিচ্ছু ডিফারেন্স নেই, T1/T2 তো আগেরবার করলে। এর সাথে কি হবে, যেহেতু আরেকটা টিথ রেশিও অ্যাড হয়ে গেল, আরেকটা পিনিয়ন আর স্পার্গিয়ান, তাহলে এটা T3 আর বাই ডিভাইডেড বাই T4 চলে আসবে। তাহলে এটা পিনিয়ন 1, ঠিক আছে, মনে রাখবে। এখানে ওপরে পিনিয়নই থাকবে পিনিয়ন 2, এটা স্পার গিয়ার 1, পিচের সংখ্যা এগুলো তো দিয়ে দেবে এক্সামে, স্পার গিয়ার 2, ব্যাস হয়ে গেল। দেখো চারটে ফর্মুলা রেডি হয়ে গেল। ক্লিয়ার বলো? ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ 120, তাই তো 120 হয়তো হতে পারে, 100 আমি ভুলে গেছি, 2023-এ লাস্ট নিয়েছিলাম। চলো, হলো, ঠিক আছে। কলেজে নর্মালি 120, 100 রকমই থাকে। হ্যাঁ 120 মানে সিঙ্গেল পারচেজ ইনস্ক্রাইবে মনে হয় ওখানে। না, এটা ওয়ার্ম হুইলেরটা 120 ছিল মনে হয়, যাই হোক। তো হয়ে গেল। এ দেখো, যদি ওয়ার্কিং প্রিন্সিপাল দেয়, ছবি এঁকে দেবে, আর এই কটা লাইন লিখে দেবে, ঠিক আছে। এটা পিডিএফটা দেওয়া আছে, এই যে কোনটাকে কি বলে বলে এক ভিআর ফর্মুলা বের করে দেবে, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে। কিন্তু ছবিটা এঁকে দিও মাস, ঠিক আছে। এই সব অঙ্ক যদি ছাড়ো তাহলে সেটা ক্রাইম হবে, ওকে। সিঙ্গেল এসব কিন্তু সলিউশন দেখো না, এরা আর ফার এ করেছে তোমার নিজেই মাথা ঘুরে যাবে যে এটা আবার কি করছে, এইভাবে কেন করছে। এখানে কি সিঙ্গেল পারচেজের অঙ্ক আছে? এখানে অঙ্কটা ডেটা ভুল আছে, হ্যাঁ এখানে 2 দিয়ে দিয়েছে, 2 কখনো হবে না। এই অঙ্কগুলো আমি পিডিএফ থেকে নিয়েছি, কারণ এই আর এস টুনিতে শুধু এই একটা চ্যাপ্টার আমার ভালো লেগেছিল, যেটা কাজের মনে হয়েছিল। তো এইটা এমন অঙ্কটা, এই দেখো, তাই তো। জাস্ট পড়ে নাও, অনেকজন তো পড়েও আশা করছি মনে হয় মেবি। জাস্ট পড়ে নাও, চোখ বুলিয়ে নাও, দেখো ডেটাগুলো লিখে নাও ফটাফট। 5 মিনিট তো লাগবে একটা অঙ্ক নামাতে, তাই তো। এক্সামের একটা অঙ্ক নামাতে যে মেকানিক্স ঠিক করে যাচ্ছে, তা 2 ঘন্টায় হয়ে যাবে, এক্সাম দিয়ে চলে আসবে, বুঝলে। এইটুকুনি বলতে পারি, যদি স্পিড থেকে থাকে তো। দেখো লেন্থ অফ লিভার মানে এই যে এফার্ট হুইলের এই হ্যান্ডেলেরটা যেটা আমরা বলছিলাম, ঠিক আছে, এখানে 2 π L আসবে, ওকে। লেন্থ অফ লিভার, নাম্বার অফ পিনিয়ন টিপ। তাহলে এবার
তোমার কাছে ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে তো ছবিটা, ওই ছবিটা ভিজুয়ালাইজ করে যেটা আমরা বুঝলাম, পিনিয়ানে আছে এখানে 12টা, তাহলে এটা T1, এটা হচ্ছে T2, আর ডায়ামিটার অফ লোড অ্যাক্সেল স্মল ডি, তাই তো 200, রাইট। এখানে এল হচ্ছে 700, দেখো তো সব দেওয়া আছে, এগুলো সব লিখবে গিভেন ডেটা, তাই তো। ইট ইজ অবজার্ভ দেন এফোর্ট দিচ্ছি 60, লোড তুলছি 1800 নিউটন। আচ্ছা, ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যান এফোর্ট অফ এত ক্যান লিফট এ লোড অফ এত, অ্যান্ড অ্যান এফোর্ট অফ এত ক্যান লিফট এ লোড অফ এত। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো এফোর্টের মান দিচ্ছে দুটো লোডের, এটা কখন দেয়? ল অফ মেশিন বের করার জন্য, তাই তো। তাহলে 90% কেসে তোমাদের যে ল অফ মেশিন বের করতে দেবে এরকমই দেবে, যে দুটো লোড দুটো এফোর্ট দিচ্ছে। আমরা এটা প্রথম দিন বলেছিলাম, আবার মনে করে দিলাম তোমাদেরকে, তাই তো। যে ল অফ মেশিনের যখন কোশ্চেন দেবে, ল অফ মেশিনে যখন কোশ্চেন দেবে জেনারেলি কি দেবে আমাদের? আচ্ছা, তাহলে P1 হচ্ছে 60 নিউটন লোডের জন্য আমরা এফোর্ট তুলতে পারছি হচ্ছে 1800 নিউটন, তাই তো। আর P2 হচ্ছে কত? P2 হচ্ছে ছিল হচ্ছে 120 নিউটন, আমরা ডাব্লু তুলতে পারছি হচ্ছে 960 নিউটন, তাই তো। তাহলে হামেশাই নর্মাল কেসে যেগুলো আমরা করেছি ল অফ মেশিনে, এরকম দুটো দুটো মান দিয়ে দেবে, এখান দিয়ে ল অফ মেশিন বের করতে হবে। তাহলে আমরা জানি কি ল অফ মেশিন বের করার জন্য আমরা দুটোকে ইকুয়েট করে নেবো। ল অফ মেশিনের ফর্মুলা কি? পি ইকুয়ালস টু এমডব্লিউ প্লাস সি, তাই তো। এইটা ল অফ মেশিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এক্সামে, এক্সপ্লেন ল অফ মেশিন, ঠিক আছে। আবারও বলছি, ওকে, গ্রাফ দিয়ে এক্সপ্লেন করা, এখানে আইডাল মেশিন অ্যাকচুয়াল মেশিন দুটোই দেখিয়ে দেবে, ঠিক আছে, ফাইন। এবার দুটো ভ্যালু, এবার বড় ভ্যালুটা আমি উপরে লিখছি কারণ মাইনাস করবো তো, তাহলে এটা ইকুয়ালস টু এটা একটা, একটা হচ্ছে, তাই তো। এখান দিয়ে পেয়ে গেলাম ডাইরেক্ট, কেটে দাও। 60 সমান এটা কত? 1800, 800, 3600 আর 350 হচ্ছে 2160 এম। এইভাবে ক্যালকুলেশন করতে হবে মুখে মুখে। তাহলে এম সমান কত হবে? 60 বাই, আবার বলেছি যে এটাকে ফ্র্যাকশনে রাখবে, ঠিক আছে, ফ্র্যাকশনে রাখবে, 6 দিয়ে কেটে যায় দেখো 1/216 কত? 36, এইভাবে রাখবে এম এর ভ্যালু, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে রাখবো কারণ তাহলে পুরো পারফেক্ট ভাবে কেটে যায়। তাহলে এম এর ভ্যালু বসিয়ে দাও, সি এর ভ্যালু বের করে নাও, কত হবে? সি এর ভ্যালু বের করলে আমি 60 ইকুয়ালস টু কত ছিল? 1800 ইন্টু, দেখতে কত সোজা, এগুলো জল ভাত মনে হবে তোমাদের। 36 দিয়ে কাটো, 36 5-এ হচ্ছে তাহলে সি এর মান হচ্ছে 10। আমি অনেক আস্তে আস্তে করছি আর কি। হলো, ঠিক আছে। তাহলে সব বেরিয়ে গেল, এবার কি বের করতে হবে? অ্যান্ড অলসো ফাইন্ড দি এফিসিয়েন্সি ইন বোথ দি কেসেস, এটা বের করছি না, এগুলো তোমরা জানো, টাইম নষ্ট হবে। এফিসিয়েন্সি A1, এফিসিয়েন্সি 2 দুটো আলাদা ভ্যালু দিয়ে বের করতে হবে, এগুলো আমি বের করছি না। কিন্তু এখানে তোমার এবার এফিসিয়েন্সি বের করতে হলে তোমার ভিআর দরকার হবে, তাই তো, এটাই মেন ব্যাপার। তাহলে ভিআর দরকার হবে। এরপরে যদি ভিআর বের করতে চাও, সিঙ্গেল পারচেস উইন্ড ক্যাপের ভিআর কি হবে? 2πL ডিভাইড বাই πD ইন্টু T1/T2। দেখো ফটাফট তোমরাই বলো কত বেরোবে। আমার তো ডেটা মুখস্থ হয়ে গেছে, 2 ইন্টু পাই কেটে যাবে, দেখো পাইগুলোকে পরে কাটবো আমরা, আগে কিন্তু কাটবো না, তাহলে আমরা মনে রাখতে পারবো না, তাই তো এক্সামে। তাহলে 12L/D ইন্টু T1/T2, তাই তো। তাহলে 2 ইন্টু 700 ডিভাইড বাই 200 ইন্টু 12/96, তাই তো, 12/96, ঠিক আছে। তাহলে এটা এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হবে দেখো? 12 ইন্টু 8, 56, বিআর 56 বেরোলো। আর বিআর 56 বেরিয়ে গেল, এটাই আমাদের কাজ ছিল এই মেশিন পার্টের। এবার তোমরা যেরকম নর্মাল এফিসিয়েন্সি বের করার করে নেবে এইভাবে, এইভাবে আমি করছি না, তাই তো। এইভাবে যেরকম আমরা শিখেছিলাম আগে, এখানে ভিআর এর জায়গায় 56 বসিয়ে করে নেবো। একটা এফিসিয়েন্সি 1 আর একটা এফিসিয়েন্সি 2 রিভাইজ হয়ে গেল আগের জিনিসগুলো, মনে পড়ছে? ব্যাস বের করে নেবে, হয়ে যাবে। তাহলে দেখো এইগুলোর জন্য 8 নম্বর ভাবো, আর কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে সলভ করতে এক্সামে, তাই নয় কি? হুম, এক্সট্রা করে আসবে, ছাড়বে না কখনো। হতেই পারে কোনো মানে তোমার ভুল ক্যালকুলেশনের জন্য একটা অঙ্ক জানা জিনিস ভুল হয়ে গেল, তখন তোমার ব্যাকআপ রাখতে হবে এক্সামে, ঠিক আছে।
বুঝলো, ছুঁয়ে আসবে ল্যামিস থিওরেম বা ইয়ে যাই হোক ফর্মুলাকে ছাড়বে না, বারবার বলছি। হ্যাঁ, পাঁচটার মধ্যে তিনটে সাবজেক্টে তো 90+ পাওয়ার চেষ্টা করতে হবে, মানে 60+, এই 60+ বলছি, 50+। ঠিক আছে, তিনটে সাবজেক্ট তো স্ট্রং ম্যাক্সিমাম চাই, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো সিঙ্গেল পার্চেস অঙ্ক শেষ, এসবের বাইরে কিছু আসবে না। এবার আমরা কিসে যাবো? ওয়াম অ্যান্ড ওয়াম হলে যাবো, তাই তো, ওয়াম অ্যান্ড ওয়াম হলে। এটা ক্লাসটা একটু যদি আগে হতো ভালো হতো, আমাদের ইন্টারনাল ছিল, অনেকজন ইন্টারনাল হয়ে গেছিল, কিন্তু ল্যামিস থিওরেমটা একটু পরে করালে ভালো হতো আমারও। এটা এটা একটা মিস্টেক হয়ে গেছে। এইগুলো ল্যাবের খাতায় নিশ্চয়ই তোমাদের রাখতে হয়, তাই তো প্র্যাকটিসে যাবে ল্যাবের খাতায়। অনেকজন টিপগুলো কি যে ছেলে আছে, ঠিক আছে, আর মনে আছিল যে এইগুলো টিপগুলো ইচ্ছা মতন টেরা বেঁকা রেখে দিচ্ছিল, কোনো সেন্সই নেই যে কেন আঁকছি, এগুলো মেস করাতে হবে মতো আমাকে এই যে টিপগুলো। সাথে এটা বানানো হলে টাইম ইয়ে ডায়াগ্রাম, জল খাই আমি। ঠিক আছে, হয়েছে বলো? কিছু বোঝা যাচ্ছে? এফিসিয়েন্সি 58%, 100 বেরিয়ে গেছে। বলো তাহলে। যদিও জানি তোমরা অনেকজন ইন্টারনালের জন্য অ্যাটলিস্ট সলভ করাটা শিখে গেছো, বাট কিছু কি নতুন জানতে পারলে, বা কি করে মনে রাখবো? কিছু কি লাভ হলো? হুম। ওয়াম অ্যান্ড ওয়াম উইল। এটাই তো। দাঁড়া আমি জল খাই, হ্যাঁ, তোমরা দেখো। এবার দেখো, দেখো আমি কলেজে কি করে স্টুডেন্টদেরকে নোট বানাতাম দেখবে। একটা ইয়ে দেখাচ্ছি। এটা কলেজের স্টুডেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, মেকানিক্যাল কিন্তু নয়। ঠিক আছে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টেরই, বাট এই ছেলেটা দারুণ ছেলে, মানে ওয়ান অফ দি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আমি আমার 3 বছরের অফলাইন কলেজ লাইফে, 3 4 না 4 বছরে দেখেছি। তো খুবই মানে ভালো আর কি, সায়েন্সের স্টুডেন্ট। তো আমি স্কুলে অনেকজনই কলেজ ইয়ে অনেক অনেকজনই ছিল, তার মধ্যে এ একজন। তো দেখো এইভাবে সবার খাতা কলেজই বানিয়ে দিয়ে যেতাম, বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে যে তুমি তোমার অ্যাপ্রোচটা কি, বা তুমি কি করে নিজের খাতা রেডি করছো এসেট্রা। সব কটা ভিআর এর ফর্মুলা, ও এখন 24 পাস আউট, তো এখন কল্যাণী গভর্নমেন্টে পড়ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? আমি একটা পেজ, বা আগের হলো ফোর্থসে যখন ইয়ে করছিলাম, ও সিএসটি টপার, ঠিক আছে। তো এই আর কি কিছু, মানে খাতা না এমন এত সুন্দর বানানো, ওই খাতা নিয়ে রেখেছিলাম আমি, আমার কাছে আছে। তো এই আর কি, এগুলো হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে কতটা কি এফর্ট দিচ্ছে, সুন্দর করে খাতা বানাচ্ছে। সব সাবজেক্টই ফিউচারে থার্ড সেম যখন পড়বে, এগুলো ওগুলো তো রাখতেই হবে প্রিজার্ভ, তাই না? তো এগুলো নিজের উপর ডিপেন্ড করছে হাউ মাচ এফর্ট ইউ আর পুটিং ইনটু ইউর ওয়ার্ক, ওকে। দিয়ে যারা ল্যাব ডি হতো, যারা কলেজে আসতো না, মানে শেষে ওদেরকে ল্যাব ডি করাতে হতো শেষের ওই এক্সামের আগে আর কি, 10 তো সে দেওয়া এমনি মানে অ্যাবসেন্ট হতো, তো ওই ইলেকট্রনিক্সে ওর ওর গ্রুপে ওর যেদিন থাকতো, ওই অন্যদেরকে করিয়ে দিত। আমরা তো প্রথমত করিয়ে দিতাম। তো এরকমই আর কি, নিজেরও শেখা হয়ে যেত, মানে শেখা মানে কি, আবার জিনিসটা ইয়ে হয়ে যেত, আর অন্য আমার কাজ বেঁচে যেত, ও করিয়ে দিত, তো এই আর কি। চলো, ওয়ামান ওয়ামিল দেখো খুবই সোজা, কিছুই নেই, বলি তাহলে। ঠিক আছে, চলছে অনেকটা আমাদের। ওয়ামান ওয়াম হুইল, এটা দেখে ওয়ামান ওয়াম হুইলটা আমাদের ড্যাম যেগুলো আছে না এখন, পাকিস্তানের জন্য ড্যাম ফ্যাম খুলে দিচ্ছে, আজকে মনে হয় কোনো একটা ড্যাম খুলে দিয়েছে ওইদিকে। তো ড্যামের যে গেট হয়, ওই গেটটা যখন, মানে ওটা তো অনেক টোনস ইয়ে টোনসের হয়,
বিশাল ভারী হয়, তাই না? ড্যামের যখন গেট যখন খোলা হয়, তো এখানে এই ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইলটা থাকে, বিশাল হেভি লোডের জন্য করা হয়। আর মুভমেন্টটা কি, ড্যামের গেটটা কি একবারে খুলে যায়? আস্তে আস্তে খোলে তো। তো এখানে দেখবে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল মেকানিজমটা থাকে, ঠিক আছে? বিশাল হেভি লোডের জন্য ইউজার এর মুভমেন্টটা কি অনেক স্লো হয়, ধীরে 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 মুভ করবে, মানে বেসিক্যালি ধীরে 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 গেটটা খুলবে আর এই বড় লোডটাকে আস্তে আস্তে তুলবে, বুঝতে পারলে? যদি জোরে খুলতে হতো একবারে, তাহলে সব টিট টিট ভেঙে পুরো মেকানিজমটাই বসে যেত, ঠিক আছে? তো ড্যামে ইউজ হয়। তাহলে দেখো সিমিলারলি এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ তো, ডায়ামিটার, পুলি পুলি বলবো বা হুইল হোয়াট এভার, পুলি, এখানে আমরা এফর্ট দেবো, এখানে আমরা পি দেবো, বালি বা যা কিছু এফর্ট দেবো পি, পুলি। তাহলে চোখ বুঝে আপনার ডিস্টেন্স মুভ বাই এফর্ট কি হবে, পাই ইন্টু ক্যাপিটাল ডি, তাই না? ফর্মুলা সব জায়গায় সেম, দেখো মুখস্থর মতন হয়ে গেল। এবার হচ্ছে লোডেরটাই বের করা মেন। তাহলে এখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না। এই পুলিটা দেখো, এই পুলিটা স্যাফটকে ঘোরাচ্ছে, এই পুলিটা স্যাফটকে ঘোরাচ্ছে। এইখানে যে ব্যক্তিটা আছে এটা হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে? এটা একটা মেকানিজম, মেকানিক্যালের, এটা হচ্ছে ওয়ার্ম, এটা বলা হয়। আর এই যে বড় যে চাকাটা দেখতে পাচ্ছ, যার গায়ে এরকম থ্রেড আছে, তাই তো, মানে টিথ কাটা আছে, সরি থ্রেড বলছি, তো এটা হচ্ছে টিথ, তাহলে এটাকে বলি আমরা ওয়ার্ম হুইল, ওয়ার্ম হুইল, ঠিক আছে? আর এই ওয়ার্ম হুইলের সাথে কে যুক্ত আছে, লোড ড্রামটা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোড ড্রাম, ঠিক আছে? এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোড ড্রাম, এটা হচ্ছে কি লোড ড্রাম, কার সাথে আছে, এই ওয়ার্ম হুইলের সাথে, রাইট? আর এখানে এই ওয়ার্মের সাথে এই ওয়ার্ম হুইলের টিথ গুলো কি করা আছে, মেস করা আছে। তার মানে কি, বেসিক্যালি ওয়ার্মটা ঘুরলে ওয়ার্ম হুইলটাকেও ঘোরাবে, ঠিক আছে? থ্রেড কোথায় আছে যে জিজ্ঞেস করে, থ্রেডটা আছে হচ্ছে ওয়ার্মে, তোমার থ্রেড, থ্রেড কোথায় আছে, থ্রেড কাটা হচ্ছে তোমার ওয়ার্মে আছে, ঠিক আছে? ফাইন। তাহলে বেসিক্যালি কি, পুলির থেকে যখন শ্যাফটে পাওয়ারটা আসবে, ওয়ার্মটা ঘুরবে, ওয়ার্মটা ধীরে ধীরে ওয়ার্ম হুইলটাকে বড়টাকে ঘোরাবে, আর ওয়ার্ম হুইলের ওপরে কে আছে, লোড ড্রামটা আছে, ও ঘুরবে, যার ফলে আমার ওয়েটটা উঠবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফুল মেকানিজম। ফাইন, ক্লিয়ার। এইবার আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে, এই যে ওয়ার্মটা আমাদের আছে, ঠিক আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, বলছি এই যে ওয়ার্মটা আছে, এই গায়ে থ্রেড করা আছে, এটা হচ্ছে সিঙ্গেল স্টার্টার থ্রেড, ঠিক আছে? সিঙ্গেল স্টার্টার জিজ্ঞেস করবে যে ল্যাবের টিচারকে, স্যার সিঙ্গেল স্টার্টার থ্রেড মানে কি, আমাকে প্র্যাকটিক্যালি দেখান, ল্যাবে আছে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, সিঙ্গেল স্টার্টার থ্রেড মানে কি, ওকে? ফাইন। এই যে ওয়ার্মের গায়ে কি আছে, সিঙ্গেল স্টার্টার থ্রেড, সিঙ্গেল স্টার্টার ছাড়া কি হয়, ডবল স্টার্টার হতে পারে, ঠিক আছে? আমি শুধু একটা হিন্ট দিচ্ছি, এটা মনে রেখো যে যার স্টার্টার অফ থ্রেড যত বেশি হবে, তত তাড়াতাড়ি সে ঘুরবে আর কি, ঠিক আছে? মানে অন্যজন যে আছে তাকে ঘোরাবে। এরা ধরো জলের এই বোতলটা আছে, আমাদের জলের বোতল যদি দেখো, ওই যে জলের বোতলে ধরো ক্যাপটা আছে, মুটকিটা আছে, ওইখানে কি আছে, ওখানে ডবল স্টার্টার থ্রেড আছে। তাহলে জলের বোতলটা আমরা কি, মানে মুটকিটা একটুখানি করলেই তো খুলে যায়, ঠিক আছে? যদি ভেতর দিকটা দেখো থ্রেড করা আছে, ইয়ে তোমার জলের বোতলের মুটকিতে, তো ওটা কিন্তু ডবল স্টার্টার থ্রেড আছে। তাহলে যত স্টার্টার বেশি হবে তত তাড়াতাড়ি ঘোরাবে। তাহলে বুঝতে পারছো, সিঙ্গেল স্টার্টার সব থেকে কম স্পিডে ঘোরাবে, মানে ওয়ার্ম হুইলটাকে যে ঘোরানোটা সেটা সব থেকে স্লো হবে, ঠিক আছে? ফাইন। আর এই নাম্বার অফ স্টার্টারের জন্য আমরা ডিনোট করি এন কে দিয়ে, এন বলে একটা নোটেশন ইউজ করি। সিঙ্গেল স্টার্টারের ক্ষেত্রে এন এর মান 1 হবে, ভালো করে এটা শোনো, কারণ অঙ্কতে কিন্তু সিঙ্গেল স্টার্টার কিন্তু মেনশন হবে, হ্যাঁ? আর ডবল স্টার্টার যদি হতো, ও এই মেকানিজমে নেই, তোমাদেরও ল্যাবে সিঙ্গেল স্টার্টারই আছে, বাট অঙ্কতে তোমাকে ডবল স্টার্টার বলতে পারে ওয়ান অ্যান্ড ওয়ান মিলে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে এন এর ভ্যালু কি নিবো তখন, 2। তাই এটা কিন্তু মাথায় রাখবে, নাম্বার অফ স্টার্টারিং থ্রেড। এটা কোথায় কোথায় পাবে, নয় ওয়ান হুইলে পাবে, নয় স্ক্রিউ জ্যাকে পাবে। স্ক্রিউ জ্যাকেও থ্রেড আছে, ওখানেও কি স্কোয়ার থ্রেড আছে, ঠিক আছে? তো ওখানে কিন্তু এই স্টার্টার, নাম্বার অফ স্টার্টার ইন থ্রেড কেসটা পাবে। যত বেশি স্টার্টার থ্রেড হবে তত তাড়াতাড়ি খুলে যাবে, ঠিক আছে? তার সিঙ্গেল স্টারটা এটা কলেজে গিয়ে ভালো করে দেখবে, ক্লিয়ার? ওয়ামান মহিলা কেসে ভালো করে এটা বুঝতে পারবে। ফাইন, এটা এত বেশি মাথা নেওয়ার দরকার নেই, চাপ নেই তোমাদের। এইবার দেখো এই যে ওয়ার্মটা ঘোরাচ্ছে, ওয়ার্ম হুইলটাকে ঘোরাচ্ছে, অনেক ধীরে ধীরে ঘোরাবে, বুঝতেই পারছো, ঠিক আছে? অনেক ধীরে ধীরে ঘোরাবে। মাথায় রেখো, যদি সিঙ্গেল স্টার্টার হয়, সিঙ্গেল স্টার্টার হয়, এই ওয়ার্মটা যদি এক পাক ঘোরে, ওয়ার্মটা যদি এক পাক ঘোরে, এই ওয়ার্ম হুইলটাকে একটা টিথ এগোবে, কি বললাম, একটা টিথ এগোবে। এই ওয়ার্মটা যদি এক পাক ঘোরে, এই ওয়ার্ম হুইলের একটা টিথ মাত্র এগোবে। তার মানে বেসিক্যালি এই ওয়ার্ম হুইলটা যদি 120 খানা যদি থ্রেড থাকে, এই 100 খানা যদি টিথ থাকে,
তাহলে ওয়ার্মটা 100 পাক যদি ঘোরে, 100 পাক যদি ঘোরে, তাহলে এই পুরো ওয়ার্ম হুইলটা একবার ঘুরবে। বুঝাতে পারছি? একটু তাড়াতাড়ি বলছি হয়তো। ঠিক আছে? কার কেসে বললাম? সিঙ্গেল স্টার্টার থ্রেডের কেসে। ঠিক আছে? তাহলে ওয়ার্মটা পুরো একবার ঘুরলে একটা টিত এগোবে। তাহলে এভাবে একটা টিত এগোতে এগোতে পুরো 100খানা টিত এগোনোর জন্য কি একে 100 পাক ঘুরতে হবে। যদি এটা ডবল স্টার্টার থ্রেড হতো, মানে দুগুণ হতো, তাহলে কি হতো? 50, এ 50 পাখি পুরো ঘুরে যেত। বুঝতে পারছো কি বলতে চাইছি? ঠিক আছে, তো এটাই ডিফারেন্স। ঠিক আছে, এক্সামে কিন্তু বলে দেবে ওয়ার্ম হুইল বা সিরিজ আগে সিঙ্গেল স্টার্টার না ডবল স্টার্টার, ওখানে কিন্তু অনেকজন ভ্যালু বসাতে ভুলে যায় এন এর মান। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, ফাইন। আর এর গায়ে লোডটা ঝুলছে, লোড ড্রামে দেখতে পাচ্ছ। ফাইন, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? ওয়ার্ম হুইলের যেটা আমাদের ফর্মুলা দাঁড়াবে, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, র্যাক অ্যান্ড পিনিয়ন, এগুলো সব একটা পাওয়ার ট্রান্সমিট মেকানিজম মেকানিক্যালে। তাহলে এই ভিআর সমান ওপরে তো পাইডি হবে যেরকম হওয়ার, পুলি দেখলে ডায়ামিটার অফ পুলি। আর নিচে কি হবে? লোড ড্রাম তো আছেই, লোড ড্রামের জন্য পাই স্মল ডি চলে আসবে। ইনটু ইনটু এখানে ব্যাপার 1/t করব, 1/t, আর ওপরে কি এসে যাবো? এন। ঠিক আছে, এন, ওয়ার এন ইজ দি নাম্বার অফ স্টার্টার ইন থ্রেড। ঠিক আছে, যদি সিঙ্গেল স্টার্টার হয় এন এর মান 1 হবে, আর ডবল স্টার্টার হলে এন এর মান 2 হবে, এর বাইরে আসবে না। আর টিথ এটা হচ্ছে কি? নাম্বার অফ টিথ ইন ওয়ার্ম হুইল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল ফর্মুলা। আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, এই এনটাই মিস হয়ে যায়, এটাই পরীক্ষার আগের দিন কিন্তু, মানে এটা কিন্তু দেখবে, হ্যাঁ, এটা কিন্তু মিস হয়ে যায়, বারবার বলছি। হ্যাঁ, আমাদের কিন্তু এটা মিস হয়ে যায়। এবার দেখো অঙ্কতে কিরকম দিয়েছে, কোথায় গেল আমাদের প্র্যাকটিক্যালে? হাসছে কেন ভাই? কি লিখছো? আমাদের এক্সামে কিন্তু সব সিঙ্গেল স্টার্টার, এই তোমাদের যে মেকানিজম গুলো আছে ল্যাবে, সব সিঙ্গেল স্টার্টার থ্রেড। তাহলে স্কিল যাকো কি ওয়ামান ওয়ামি লোক, ওকে। তো এবার দেখো এখানে যে আমার এখানে পিডিএফ দেখো, অঙ্কটা আছে দেখো, ওয়ামান ওয়ামিলা দেখতে পাচ্ছ? এই দেখো, দেখো কিছু অঙ্ক এগুলো ইন ডবল থ্রেডেড ওয়ামান ওয়ামিল। তাহলে বলো তো এখানে এন এর মান কি নেবো? ওই যে ভিআর এর ফর্মুলাতে এন এর মান তাহলে কি নেবো আমি? এন এর মান তাহলে কি নেবো? হুম, 2 নেবো, তাই তো। এবার নাম্বার অফ টিথ অন ওয়ার্ম হুইল, টি এর মান দিয়ে দিয়েছে 60, ডায়ামিটার অফ এফার্ট হুইল ক্যাপিটাল ডি দিয়েছে 250, লোড ড্রামের ডায়া দিয়েছে 100। তাহলে কিছু অঙ্ক এটা আছে, সব দিয়ে দিয়েছে। ভিআর কি পাবো কি পাবো না বলো তো? এই ভিআর পেয়ে গেলে তারপরে এবার বাকি যে সিম্পল মেশিনের ফার্স্ট পার্টটা আমরা করেছিলাম, এফিসিয়েন্সি যদি দেওয়া 50% মানে 0.5, আর লোড যদি দেওয়া ইয়ে তোমার 300, লোড দিয়ে দিয়েছে 300, তাহলে এখান দিয়ে পি বের করতে হবে। কোনো অঙ্ক হয়ে গেল? তাহলে ডাইরেক্ট এফিসিয়েন্সি ফর্মুলা ইউজ করে ডাব্লিউ বাই পি ইন্টু ভিআর, এখানে সব দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া, এফিসিয়েন্সি 0.5, ভিআরটাই ফর্মুলা থেকে পেয়ে যাবো, এই ওয়ামেন হোমগুলোর সব ডিটেলস দেওয়া, এখান থেকে আমরা পিকে বের করে নেবো। ব্যাস, এই তো অঙ্ক, দুটোকে মার্চ করে মুখোমুখি হয়ে কত 5 মিনিট লাগবে এটা? 5 মিনিট লাগবে কি করতে, বলো? হয়ে যাবে তো? হুম, n equals to 2, ভেরি গুড। ঠিক আছে, ফাইন। তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল করা দরকার নেই, বাট এখানে এই ওয়ার্কিং গুলো এখানে ছিল আর কি। বেশি দেখে লাভ নেই, আহ, মাথা ব্যথা ঘুরে যাবে দাদা।
এইবার এটা হচ্ছে স্ক্রিউ জ্যাক, আমরা জানি তাই তো, এটা হচ্ছে স্ক্রিউ জ্যাক, রাইট? এবার দেখো আমাদের তোমার যেটা ল্যাবে থাকে এটা একটু অন্যরকম দেখতে, ওটা দুদিকে এরকম এরকম হয়তো থাকে, ল্যাবে যারা করেছো এরকম থাকে তো, এরকম সার্কুলার ডিস্কটা থাকে, এরকম সাইডে এরকম এরকম ওয়েট ঝোলাতে হয়, এরকম দুদিকে ওয়েট ঝোলাতে হয়, এখানে দড়িটা জড়িয়ে দিয়ে এখানে এরকম এরকম টাইপের থাকে তো, যারা করেছে এক্সামে, এই এক্সামে বলছি, এরকম থাকে তো। হুম, তাই তো। এবার দেখো দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিম্পল স্ক্রিউ জ্যাক, এটা হচ্ছে সিম্পল স্ক্রিউ জ্যাক, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল স্ক্রিউ জ্যাক, ক্লিয়ার? আমাদের কিন্তু সিলেবাসে ভালো করে সিলেবাস যদি দেখো, এখন আর সিলেবাস ফাইল খুলছি না, আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল স্ক্রিউ জ্যাক নেই। কি বললাম? আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল স্ক্রিউ জ্যাক নেই এক্সামে, ওকে? নেই। কেউ যদি ভুল করে এক্সামে দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, ওটা অনেক টাফ, ঠিক আছে? এটা কিন্তু নেই, আমরা কিন্তু শুধু সিম্পল স্ক্রিউ জ্যাক আছে, ভেবো না যে আমি করাচ্ছি না, শুধু সিম্পল স্ক্রিউ জ্যাক আছে, আগে সিলেবাসে আসতো, ঠিক আছে? ফাইন। কিছু টিচাররা কপি করে হয়তো ইন্টারনালে বা তোমাদের দিয়ে দেয়, তারা অবগত নয় ব্যাপারটায়। তো এটা কি দেখো, স্ক্রিউ জ্যাকটা আমরা জানি কি গাড়ি ফাড়ি তোলার ক্ষেত্রে বা গাড়ির চাকা ফাকা তোলার ক্ষেত্রে জিনিসটা দেখতে হয়তো আলাদা হতে পারে, বাট মেকানিজমটা এক। স্ক্রিউ জ্যাকের অনেক দেখতে আলাদা আলাদা প্রকার আছে। ধরো গাড়িটাকে আমরা তুলছি, তাই তো, গাড়িটাকে লিফট করছি বা কোনো হেভি লোড লিফট করে, আরেকটা কিন্তু সেলফ লকিং মেশিন, তাই তো, সব কটা গেলে এফিসিয়েন্সি দেখছো, ওয়াম অ্যান্ড ওয়াম হুইল, সিঙ্গেল পারচেস, উইঞ্চ ক্র্যাব, সব কিন্তু সেলফ লকিং, ঠিক আছে? সব কিন্তু এফিসিয়েন্সি 50% কম, মাথায় রেখো, হ্যাঁ? জিজ্ঞেস করতে পারে ভাইবাতে অনেক কিছুই, তো জিজ্ঞেস করতো আমিও, প্লাস বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব এফিসিয়েন্সি কম আসবে। সিঙ্গেল পারচেস উইঞ্চ ক্র্যাবে 28-25 ওরকম আসবে, ওয়াম অ্যান্ড ওয়াম হুইলে 2-3% আসবে, ঠিক আছে? তো সব কিছু কিন্তু 50% কম আসবে, ওকে? নন রিভার্সিবল মেশিন। তো সেইখানে আমরা লোডটাকে তুলবো, ড্রাম তোমার ওয়েটটাকে আমরা তুলবো, ওকে? ফাইন। এইবার এটা হচ্ছে আমাদের ল্যাবে এরকম আছে, আমরা উপরে কি লোড চাপাই, এখানে লোড চাপাই। আর 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 যেটা আমাদের এক্সামে ইয়ে আসবে তোমাদের, যেটা সেমিস্টারে স্ক্রু জ্যাকটা হচ্ছে হ্যান্ডেল দেওয়া। দেখি কোথায় গেল হ্যান্ডেল, এর তলায় থাকার কথা স্ক্রু জ্যাক। স্ক্রু জ্যাক কি উপরে আছে নাকি? এই দেখো আমাদের এক্সামে সেমিস্টারে কিন্তু এই স্ক্রু জ্যাকটা আসবে, ঠিক আছে? তো এখানে দেখতে হচ্ছে হ্যান্ডেল দেওয়া আছে, ঠিক আছে, মানে হ্যান্ডেলটা দিয়ে ঘোরাচ্ছি, এই যে আমি ঘোরাচ্ছি, এই যে এখানে এফার্ট দিচ্ছি, এই ঘোরাচ্ছি, তাহলে এও তো ঘুরে এক পাক দেখো এরকম এক পাক বানাবে, তাই না? এটাও তো রেডিয়াসের মতন কাজ করছে হ্যান্ডেলটা, তাহলে সেম যেরকম আমি সিঙ্গেল পারচেসে ক্ষেত্রে করেছিলাম 2πl চলে আসবে, তাই তো? 2πl চলে আসবে, যে এফার্টটা এক পাক ঘোরানো মানে 2πl ঘোরানো, এফার্টটা একবার ঘোরানো মানে আমার 2πl ঘোরানো, ক্লিয়ার? এফার্ট টার্মটার কথা বলছি এখন, মানে যেটা উপরে রেশিওতে আসবে ভিআর এর, যে এই যে লিভারটা আছে আমার হ্যান্ডেলটা, এটাকে ঘোরাচ্ছি মানে এ তো এভাবেই ঘুরবে, পুরো গোল গোল ঘোরাবো আমি, তাহলে এটা রেডিয়াসের মতন কাজ করছে, তাহলে সেম ফর্মুলা 2πl। তাহলে ভিআর এর ফর্মুলায় আমার স্ক্রিউ জ্যাকের সিম্পল স্ক্রিউ জ্যাক সিম্পল স্ক্রিউ জ্যাকের আমার ভিআর এর ফর্মুলায় ডিস্টেন্স মুভ বাই এফোর্ট কি আসবে, এক পাক ঘোরানো মানে 2πl। কিন্তু ল্যাবে ওটা হয়ে যাবে হচ্ছে পাইডি, এই যে তখন আমরা এটা এই পাইডিটা নেব, মানে এই ডায়ামিটারটা আমরা মেপে নেব, ঠিক আছে? এটা আমি দড়ি দিয়ে মেপে নিয়ে, তো এটা পাইডি, ল্যাবে কিন্তু সব পাইডির কেস আসবে, কোনো হ্যান্ডেল ফ্যান্ডেল নেই, ঠিক আছে? বা এতে কিন্তু সব কিন্তু ডায়ামিটার আছে, কুলি আছে, ঠিক আছে? বোঝা গেল তো? এইভাবে মাপবে সব, এই সুতোটাকে জড়িয়ে দিয়ে তারপরে স্কেল নিয়ে ডায়ামিটারটা মাপবে, ক্লিয়ার? কিন্তু আমাদের সেমিস্টারে আসবে এই হ্যান্ডেল ওয়ালা 2πl, ওকে? ডিভাইডেড বাই, এবার তলায় কি আসবে? এবার দেখো এইটা হচ্ছে, এগুলো থ্রেড, কিরকম থ্রেড, এগুলো হচ্ছে স্কোয়ার থ্রেড থাকে। এই হেভি লোডের জন্য স্কোয়ার থ্রেড, থ্রেডের অনেক প্রকার আছে, মেকানিক্যালরা পড়বে পরে। তো এটা হচ্ছে স্কোয়ার থ্রেড থাকে, ঠিক আছে? এই যে এই থ্রেড গুলো আছে, এগুলো কি নাম? স্কোয়ার থ্রেড, মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, ক্লিয়ার? সেকশন যদি করা হয়। এইবার হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের পড়তে হবে হচ্ছে পিচ। পিচ, কি বললাম? পিচ, তোমরা ফিটিং ওয়ার্কশপে পড়েছো, ঠিক আছে? হোয়াট ইজ পিচ? দি অ্যাক্সিয়াল ডিস্টেন্স, ল্যাবে জিজ্ঞেস করে, আশা করছি তোমার জিজ্ঞেস করেছে, দ্য অ্যাক্সিয়াল ডিস্টেন্স বিটুইন টু সিমিলার পয়েন্টস
of adjacent threads is called pitch. মানে কি অ্যাক্সিয়াল দূরত্ব মানে একদম স্ট্রেট লাইনে যদি মাপো আর কি অ্যাক্সিস বরাবর দুটো সেম থ্রেডের মধ্যে দুটো অ্যাডজাসেন্ট দুটো সেম পয়েন্টের মধ্যে দুটো অ্যাডজাসেন্ট থ্রেডের দূরত্ব অ্যাডজাসেন্ট মানে কি পরস্পর যে থ্রেডগুলো তাহলে দেখো তো আমি যদি জুম করি এখানেই বলে দিচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এইটার এটা কি এইটার এটা পরস্পর থ্রেড তো তাহলে আমি যদি এর যদি শেষের পয়েন্টটা নিই আর উপরের থ্রেডের যদি শেষের পয়েন্টটা নিই এদের মধ্যে যদি অ্যাক্সিয়াল যদি দূরত্ব মানে অ্যাক্সিস বরাবর যদি দূরত্বটা যদি মেজার করি এটা বেরোবে হচ্ছে পিচ এটা হচ্ছে পিচ দুটো থ্রেড ঠিক আছে এই দুটো থ্রেডের মধ্যে সেম পয়েন্ট এবার পয়েন্ট যে কোনো নিতে পারো তুমি যদি ভাবো যে এই প্রথমের পয়েন্টটা নেবে এটার সাথে এর প্রথমের পয়েন্ট সেম পয়েন্ট তো দুটো সেম পয়েন্ট নিতে হবে তাদের মধ্যে অ্যাক্সিস বরাবর দূরত্ব হচ্ছে পিচ ওটাই লিখলাম হচ্ছে অ্যাক্সিয়াল ডিসটেন্স বিটুইন টু সিমিলার পয়েন্টস অফ অ্যাডজাসেন্ট থ্রেড ইজ কল্ড পিচ বোঝা গেল ফাইন এইবার তোমাদের মেশিনে কলেজের মেশিনে হয়তো পিচটা 5 মিলিমিটার থাকে এটা অবজেক্ট ভাইভাতে জিজ্ঞেস করতে পারে পিচ তোমাদের মেশিনে কত ওটা যখন বানানো হয় ম্যানুফ্যাকচারার দিয়ে দেয় ওটা কোনো মাপার ব্যাপার নেই ঠিক আছে তুমি মাপতে পারো ওটা মেকানিক্যালে মেট্রোলজিতে আছে তো তুমি এখানে এগুলো তুমি জেনে যাবে মেশিনে পিচ কত যখন ল্যাবেও করতে হবে এটা তোমার জানা থাকবে ঠিক আছে ফাইন ক্লিয়ার তো এবার কি আমরা এখন হ্যান্ডেলটা ঘোরাবো ও আস্তে আস্তে এই ডিস্কটা আস্তে আস্তে উপরে যাবে তাই তো এই আস্তে আস্তে কি উপরে লিফট হবে দিয়ে লোডটাকে এই যে লোডটা উপরে চাপিয়েছি একে তোলাই কাজ তাহলে এই ডিস্কটা আস্তে আস্তে এই যে ডিস্কটা আস্তে আস্তে কি হবে উপরে যাওয়া শুরু করে মুভমেন্ট যখন আমি লোডটাকে তুলছি আর কি তাই তো আর যখন নামাবো তখন নিচে আসবে এটাই তো কাজ ঠিক আছে তাহলে এইটার ফর্মুলাটা কি দাঁড়াবে ভিআর এর ফর্মুলাটা এইটা ওইভাবে বোঝানো মানে এটা ইয়ে যায় না এটা হবে তলায় চলে আসবে পিচ ডিস্টেন্স মুভ বাই লোড আসবে পিচ এর সাথে গুণ হবে হচ্ছে নাম্বার অফ স্টার্টার ইন থ্রেড এনপি এটাই হবে ফর্মুলা এটা হচ্ছে এনটা হচ্ছে নাম্বার অফ স্টার্টার সিঙ্গেল স্টার্টারের 1 ডাবল স্টার্টারের 2 আর পিচের মান দিয়ে দেবে এত মিলিমিটার সেটা বসিয়ে দেবে ব্যাস সব থেকে ইজি ফর্মুলা এনপি ঠিক আছে এবার এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লিখে নাও লিড জিনিসটা কি কিসে বলে লিড হচ্ছে যে এই যে ওই স্ক্রিউ জ্যাকের এই স্ক্রিউটা এটাকে স্ক্রিউ বলে তো এটা তো স্ক্রিউ এই যেটা আছে এটা স্ক্রিউ যার গায়ে থ্রেডটা আছে এটা তো স্ক্রিউ তাহলে এই স্ক্রিউটা যদি এক পাক ঘোরে এই স্ক্রিউটা যদি এক পাক ঘোরে কতটা এই যে স্ক্রিউটা যদি এক পাক ঘোরে কতটা উপরে মুভমেন্ট হবে ঠিক আছে সেটা কি বলে হচ্ছে লিড আমি এগুলি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি স্ক্রিউটা যদি এক পাক ঘোরে কতটা উপরে মুভমেন্ট হবে সেটাকে বলা হচ্ছে লিড ঠিক আছে ডিস্টেন্সটা আর কি কতটা ডিস্টেন্স উপরে উঠলো ঠিক আছে এটা আস্তে আস্তে লোডটাকে উপরে তুলবে তো স্ক্রিউটা এক পাক ঘোরার জন্য কতটা উপরে মুভমেন্ট হলো বা নিচে মুভমেন্ট হলো যখন নিচে নামবে সেটাকে বলে লিড সিঙ্গেল স্টার্টার থ্রেডের জন্য মানে এন এর মান যখন 1 মাথায় রাখবে লিডের যেটা মান হয় মানে এক পাক ঘোরালে যতটা উঠবে মেশিনটা ওটা সমান হয় হচ্ছে পিচ ওটা সমান হচ্ছে পিচ আর ডবল স্টার্টারের ক্ষেত্রে কি হয় এগুলো এক্সট্রা ইনফরমেশন যে ল্যাবে যদি জিজ্ঞেস করে এক্সট্রা ইনফরমেশন কি এন ইকুয়ালস টু 2 হলে কি হবে কতটা উঠবে কতটা মেশিনটা উঠবে তখন হয়ে যাবে ডবল হয়ে যাবে 2 ইন্টু পিচ মানে আমি তোমাকে যদি বলি যে তোমার ল্যাবের মেশিনের পিচ হচ্ছে 5 মিলিমিটার যেটা অলরেডি ফিক্সড ঠিক আছে তাহলে যদি ডবল স্টার্টার থ্রেড হতো তাহলে এক পাক ঘুরলে স্ক্রিউটা দুগুণ তুলে দিত 10 মিলিমিটার তুলে দিত ডবল থ্রেডের ক্ষেত্রে ঠিক আছে আর সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে 5 মিলিমিটারই উঠবে তাই না এক পাক ঘোরা মানে 5 মিলিমিটার ওকে তুলবে দুপাক ঘোরা মানে 10 মিলিমিটার তুলবে সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে আর ডবল থ্রেড উল্টা ডবল হয়ে যাবে বুঝতে পারছো এগুলো একটু বেশি ডেপথে ইনফরমেশন দিচ্ছি এবার এগুলো জানা দরকার ল্যাবে জিজ্ঞেস করতেই পারে ঠিক আছে যদি এক্সটার্নাল তোমাদের বাইরের টিচার তো নেবে না বাট ইন্টার্নাল টিচারও জিজ্ঞেস করতে পারে ফাইন আর যত এই ভিআরে যে এবারে মাথায় রেখো ভিআর কেন চেঞ্জ হয় না ভিআর কিন্তু ফিক্সড আমরা এমএ কে ভ্যারি করি ভিআর ফিক্সড কেন যে প্যারামিটারস গুলো আছে যতগুলো আমরা ফর্মুলা করছি দেখো সবকটা কি অলরেডি বানিয়ে আসা তাই তো মেশিনে বানিয়ে আসা আমি কি টিচ চেঞ্জ করতে পারবো আমি কি ডায়ামিটার গুলোকে চেঞ্জ করতে পারবো পরিবর্তন করতে পারবো যেটা বানিয়ে এসছে সেটাই তো আছে ফিক্সড তাহলে ভিআর কেন চেঞ্জ হয় না বুঝতে পারছো ভিআর ইজ ফিক্সড ঠিক আছে ভিআর কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না মেশিনে তুমি চাইলে কি টিচ বদলাতে পারবে না ঠিক আছে ডি কি চেঞ্জ করতে হবে ডায়ামিটার চেঞ্জ করতে হবে না তো এগুলো কিন্তু সব কিন্তু ফিক্সড মান ঠিক আছে ভিআর তা ভিআর কিন্তু চেঞ্জ হয় না এমএ কে আমরা ভ্যারি করি কারণ এমএ ফর্মুলাতে আমরা কি আছে লোড আর এফোর্ট আছে তাই তো রাইট তাহলে এইগুলো হচ্ছে ভেরিয়েবল ঠিক আছে তাই জন্য আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু চেঞ্জ করতে পারি বোঝা গেল সিমিলারলি দেখো এই অঙ্কটা কেসেও এই যে এইগুলো সিম্পল অঙ্ক এটা আছে
অনেক কিছু বলে দিয়েছি। এই দেখো দা পিচ অফ দিয়ে দেখো, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন যেটা স্ক্রিউ জ্যাকের আছে। দ্য পিচ অফ এ স্ক্রিউ জ্যাক, এটা নয়, এটা ছেড়ে দাও, ঠিক আছে, এটা এখন বাদ রাখো। এটা দেখো, দশেরটা দেখো সবাই, দশেরটা আমাকে করে বলো, দশেরটা করে বলো, অনেক তাড়াতাড়ি। আহ, আমরা ক্লাসে অ্যাপ্রোচ করছি, শেষের দিকে এসেছি। এটা একটু করো তোমরা নিজে থেকে, এটা তো নিজেরাই পারবে, করো। আর স্ক্রিউ জ্যাক হ্যাজ এ থ্রেড অফ 10 মিলিমিটার পিচ, তাহলে পিচের মান হচ্ছে 10 মিলিমিটার, তাই তো? করো, আমি ওয়েট করছি, করো। হোয়াট এফোর্ট অ্যাপ্লাইড এট দি এন্ড অফ দি হ্যান্ডেল অফ 400 মিলিমিটার লং, তাহলে হ্যান্ডেলের নাম মান দিয়ে দিয়েছে, সব হ্যান্ডেল আসবে হ্যাঁ এক্সামে এগুলো। ওগুলো কিন্তু ল্যাবের ক্ষেত্রে তোমার পাইডি পাবে, এগুলো কিন্তু সিঙ্গেল পারচেজ বলো বা এই ইয়ে বলো, স্ক্রিউ জ্যাক সব কিন্তু এল পাবে। করো ফটাফট। স্ক্রিউ জ্যাকটা খুব ভালোবাসে এক্সামিনাররা, জানি না কেন। লোড কত? 2 কিলোনিউটন দিয়েছে কিন্তু, হ্যাঁ। লোড হচ্ছে, ডাব্লিউ হচ্ছে 2 কিলোনিউটন, এফিসিয়েন্সি দিয়েছে 45%। কি বের করতে দিয়েছে? পি বের করতে দিয়েছে, তাই তো? পি বের করো ফটাফট দেখি। 45%, পি বের করো, ভালো অঙ্ক। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অঙ্ক, যেটা আমাদের এক্সামে আসবে স্ক্রিউ জ্যাকে, যেটা সিলেবাসে আছে। নেক্সট যদি ক্লাস হয়, তোমরা কি চাও, আমি কি গ্রুপ সির কিছু বলে পড়াই নাকি অবজেক্টিভ পড়াই, সেটা চ্যাটে লিখবে, ঠিক আছে? সবাই লিখবে, হ্যাঁ। মেজরিটি দেখবো কি তোমাদের চাওয়া, কি সেটা তো দেখতে হবে। হুম। যাকে দুটো অঙ্ক ডিসকাস করে দিচ্ছি, বলো, দুটো টাইপ করে দিচ্ছি, ওর বাইরে আসবে না। তাহলে সিম্পল কি হবে? পিচ দেওয়া হচ্ছে স্ক্রিউ জ্যাক, পিচ দেওয়া 10 মিলিমিটার, হ্যাঁ, হ্যান্ডেল দেওয়া, লেন্থ অফ হ্যান্ডেল হচ্ছে 400 মিলিমিটার দেওয়া, তাই তো? এফিসিয়েন্সি 45%, মানে 0.4 দিয়ে আমি ডাইরেক্ট লিখছি, এভাবে তোমরা লিখো না কিন্তু এক্সামে। লোড, এই পি, এটা তো পিচ, এটা পি স্মল পি, হ্যাঁ, পিচটা কিন্তু স্মল পি, এক্সামে পিচ লিখবে, পি ক্যাপিটাল পি বের করতে হবে। আর ইয়ে ডাব্লিউ দিয়ে দিয়েছে 2 কিলো নিউটন, তাই তো? মানে 2000 নিউটন। তাহলে এখান থেকে আমি ভিআরটাকে বের করে নেবো, সিম্পল জিনিস। তাহলে 2 পাই এল বাই এনপি, তাই তো? এখান থেকে বের করে নেবো 2 × পাই × এল, এল ইজ হোয়াট, 400, তাই তো? এন ইজ হোয়াট, এটা সিঙ্গেল স্টার্টার ডবল স্টার্টার কিছু না বললে সিঙ্গেল স্টার্টার অ্যাজিউম করবে, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি সিঙ্গেল স্টার্টার বা ডবল স্টার্টার যদি কিছু না বলে, অ্যাজিউম করবে এন ইকুয়ালস টু 1, লিখবে দেবে যে কনসিডারিং সিঙ্গেল স্টার্টার থ্রেড, কথাটা লিখবে, হ্যাঁ, কনসিডারিং সিঙ্গেল স্টার্টার থ্রেড এন ইকুয়ালস টু 1, আর তলায় চলে আসবে পি ইকুয়ালস টু 10। তাহলে কত হলো বন্ধু, বলে ভালো ফটাফট, কত হলো, কত বেরোলো বলো আমাকে, ভি আর কত বেরোলো? ভি আর কত বেরোচ্ছে? এক্সামে ভালো প্রিপারেশন নেওয়া যাবে? সবাই বলছে গ্রুপ সি, নাকি দু তিন যা করেছো তাতেও 60 মার্কস, ইয়ে পাঁচখানায় বড় কোশ্চেনই করতে পারবে, গ্রুপ সি থেকে একটাই হয়তো দেবে, ম্যাক্সিমাম 8টার মধ্যে একটা দেবে, তো 7টা অপশন পাবে, দেখছি। এফর্ট বেরিয়ে গেল, ভি হচ্ছে কত, সব আলাদা বলছে ভি, এটা ভ্যালুটা কত আসছে ক্যালকুলেট করে, এটা আমাকে শুধু বলো। তারপরে কিন্তু তোমার স্টেপ ওয়াইজ করবে, হ্যাঁ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে উই নো ডাব্লিউ বাই পি,
তারপর আমরা জানি হচ্ছে এফিসিয়েন্সি এমএ বাই ভিআর, এভাবে কিন্তু স্টেপ ওয়াইজ লিখবে। হ্যাঁ, তাহলে ফুল মার্কস কিন্তু দেবে, অনেক টিচাররা কিন্তু নাহলে দিতে চায় না। দিয়ে এভাবে লিখবে, দিয়ে এখান থেকে কত বেরোচ্ছে ভিআর 225 251.32, এটা বলছো? এর কোনো ইউনিট নেই, তাহলে এবার এখানে বসিয়ে দাও। এফিসিয়েন্সির জায়গা হচ্ছে 0.45। দেখতে পাচ্ছ সেলফ লকিং মেশিন মানে এই জন্য 45% এলো। কেন দেখতে পাচ্ছ এলো কম? কারণ 50% কম আসবে, এটাই তো প্র্যাকটিক্যালি সঠিক, তাই না? ডাব্লিউ সমান দিয়েছে 2000, আমি নিউটনে কনভার্ট করে নিয়েছি। হ্যাঁ, দি পি ইন্টু ভিআর সমান হচ্ছে 251.23। তাহলে এখান থেকে পেয়ে যাবো হচ্ছে পি এর মান কত পেলে, 251টা কত পেলে, এটার উত্তর কত পেলে বের করে নিও। হ্যাঁ, আমি আর বলছি না। পি সমান এত নিউটন, হ্যাঁ আমি কিন্তু নিউটনে করেছি। কত পেলে ফটাফট বলো, টাইম লাগছে কেন? উপরে অনেকজন বলেছে মনে হয় পি এর মান, আমি দেখি। পি এফর্ট এফর্ট, হ্যাঁ, ফর 17.69। সঙ্গীতা বললো 17.69। হ্যাঁ, ভেরি গুড। আগে বের 17.69। ঠিক আছে, হলো, ভেরি গুড। আর এই দেখো এই এই অঙ্কটা একটু দিয়ে দিতে পারে, এটা একটু দেখে নাও। এটা একটু অন্য টাইপের, এটা একটু তোমরা অসুবিধা হতো তোমাদের। দেখো ডেটাটা একটু অন্য দেওয়া আছে, এখানে কোইফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে মিউ 0.8, এই জন্য এই অঙ্কটা ডেটাটা আলাদা। তো সবই আমরা কিন্তু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো পিচ দিয়েছে 10, মিন ডায়ামিটার অফ থ্রেড, ঠিক আছে, থ্রেডের মিন ডায়ামিটার দিয়ে দিয়েছে হচ্ছে 60 মিলিমিটার, অ্যান্ড লেন্থ অফ দি লিভার ইজ এত, ঠিক আছে? এটা এই অঙ্কটা টুকে নাও। হ্যাঁ, 1 মিনিট সময় দিচ্ছি, টুকে নাও এই অঙ্কটা, টুকেই নাও। মানে টুকে নাও মানে এটা একটুখানি হাটকে অঙ্ক তো, এটা তো দেখে নেওয়া ভালো এক্সামে, ঠিক আছে? এইটা একটু মুখস্থ মতন তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আমি সলিউশনটা না করে দিচ্ছি। এই একটা টাইপ, পুরো ডিপে এলে এটাই আসবে, ভ্যালুগুলো অন্য দিয়ে দিতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি সিম্পল স্ক্রিউ জ্যাকের অঙ্ক নয়, ঠিক আছে? বাট স্টিল এটা আমাদের করে রাখা দরকার, কারণ একবার এসেছিল তো বলা হয় না, অনেক টিচাররা যে কোশ্চেন করলো হতেই পারে কপি পেস্ট মেরে দিল, তো সেই জন্য বলে দেবো। দেখে না, এটা একটু মুখস্থর মতন, এটা বোঝাতে বলো না, তাহলে আমাকে অনেক হেলিক্স অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এইসব বোঝাতে হবে। বেশি মাথায় চাপ নিয়ে কোনো লাভ নেই, লেখো ফটাফট। এখানে দেখবে কিছু ডেটা কিন্তু আলাদা দিয়েছে, মিন ডায়ামিটার অফ দি থ্রেড, ঠিক আছে, থ্রেডে মিন ডায়ামিটার দিয়েছে, করো। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে, বলি তাহলে। স্ক্রিউ জ্যাক প্রবলেম 2, এটা একটু এক্সামের আগেও পারলে একটু চোখ বুলিয়ে নেবে, কারণ এগুলো একটু হাটকে অঙ্ক তো। স্ক্রিউ জ্যাক মিসলেনিয়াস অঙ্ক। তাহলে এখানে পিচ কত দিয়েছে, আমি আর লিখছি না, তোমরা এক্সামে লিখবে গিভেন পিচ অফ দি স্ক্রিউ, এরকম করে কিন্তু লিখবে, ঠিক আছে? পিচ অফ দি স্ক্রিউ এভাবে কিন্তু লিখবে, বারবার বলছি গিভেন ডেটা ভালো করে সুন্দরভাবে লিখবে, সেন্টেন্সে এক্সামিনার দেখে মুগ্ধ হয়ে যায়। ডায়া অফ থ্রেড কত দিয়েছে, 60 মিলিমিটার। ডায়া অফ থ্রেড 60 মিলিমিটার দিয়েছে, তাই তো? লোড কতটা দিয়েছে, লোড এফর্ট রিকোয়ার্ড টু লিফট এ লোড অফ 10 কিলোনিউটন, তাহলে লোড দিয়েছে হয়েছে, লোড লিফটেড, লোড টু বি লিফটেড বা লিফটেড যাই হোক 10 কিলোনিউটন। আমি এটাকে নিউটনে কনভার্ট করে নিই বারবার, তাহলে এটা তুমি পাশে 3টে জিরো বসাতে পারো, আর 10⁻³ লিখতে পারো, যে যেটাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত দিয়েছে, মিউ। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইকুয়ালস টু 0.8, ঠিক আছে, হলো। এবার লেখো, এটা ডিফারেন্সিয়াল স্ক্রিউ জ্যাকের কিন্তু মধ্যে পড়ে যাচ্ছে, ওই জন্য আমরা
তৈরি করবো না, কারণ নেই আমাদের সিলেবাসে। বাট যদি এটা দিয়ে দেয় এত কিছু করে গিয়ে, তাহলে বোকা হয়ে যাবো না যে এটা বাদ দিলাম। লেখো লে ইফ বা লেট যাই হোক, ইফ আলফা বি দি হেলিক্স অ্যাঙ্গেল, আলফা বি দি হেলিক্স অ্যাঙ্গেল, দেন ট্যান আলফা সমান কি হয়, এটা পিচ পি, হ্যাঁ স্মল পি, পি বাই পাই স্মল ডি, এটা লিখে রাখো ফর্মুলা, হ্যাঁ যেটা আমাদের লাগবে ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে, কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই বারবার বলছি, হ্যাঁ বাট আমরা তাও করে নিচ্ছি, কারণ এটা একবার ছিল তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ছাড়াতে যাবে না। তো পিচ হচ্ছে 10, আর পাই বাই ইন্টু স্মল ডি কত ছিল 60, তাই তো। এটা কত আসছে আমাকে সাথে বলো তো, ভ্যালুটা কত আসছে প্লিজ কাইন্ডলি তো ফটাফট বলো, কত আসছে বলো। এখান থেকে আমি ট্যান আলফা পেয়ে যাবো মানটা, কত আসছে একটু বলো আমাকে, কত মান আসছে ট্যান আলফা সমান। 0.053, তাই তো হলো। এইবার আর একটা ফর্মুলা মনে রাখতে হবে তোমার, একটা হেলিক্স অ্যাঙ্গেলের ফর্মুলা, আর এইটা, এটা ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে অনেক প্রুফ করে আসে আর কি, এক পাতা প্রুফ করে আসে ডিফারেন্সিয়ালের, পি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ট্যান আলফা প্লাস ফাই। এবার আমরা এটাকে যদি ভাঙি আর কি, ভাঙি মানে কি, ভাঙি তোমরা ট্রিকোনোমেট্রিতে পড়েছো ফার্স্ট সেমিস্টারে, তা ট্যান এ প্লাস বি কে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই তো। আমি সিমিলারলি এরকম লিখছি, ট্যান আলফা প্লাস ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান ফাই। ক্লিয়ার? ঠিক আছে, লিখে নাও। আচ্ছা এখানে একটা তাহলে পয়েন্ট লিখে নাও, এইখানে এখন মিউ সমান 0.8 এলো, তাহলে আমাদের ট্যান ফাই কত হবে আমাদের, 0.0.8 দিয়েছে, 0.8, এটা তো অনেক বেশি হয়ে গেল, 0.08, তাই ভাবছি কি ওটা 0.8, 0.08 অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হলো। এবার কিছুই না, ফর্মুলা বসিয়ে দাও, তাহলে পি সমান আমার বের করতে হবে, ডাব্লিউ সমান হচ্ছে 10 × 10⁻³ এই দুটো ফর্মুলা শুধু মনে রাখবে, ডিফারেন্স হয়ে গেছে, একবার এক্সামে জাস্ট চোখ এর বাইরে কিছু আসবে না। ট্যান আলফা সমান বেরোলো 0.053, তোমরাই বললে, আর এখানে মিউ যদি দিয়ে দিয়েছিল 0.08, তাহলে এটা আমি বসিয়ে দেবো, এর মানটাই আমাকে, এটাই তো মিউ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমরা জানি, বের করেছিলাম তো, মিউ সমান ট্যান, ইয়ে ভুলে গেছো, ওটাই তো এটা ট্যান ফাই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, তো 0.8, 0.08 divided by 1 minus 0.053 into 0.08, ব্যাস হয়ে গেল। এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, যেটা বেরোবে সেটাই হবে পি এর মান, যেটা বেরোবে সেটাই হবে পি এর মান নিউটন। দেখো কত বেরোচ্ছে, তোমরা ক্যালকুলেট করো। শুধু দুটো ফর্মুলা, শুধু এইটা আর একটা মুখস্থ রাখবে, এটা হেলিক্স অ্যাঙ্গেলের, ঠিক আছে, ট্যান আলফা, আলফা হেলিক্স অ্যাঙ্গেল পি বাই পাই ডি পেয়ে যাবো, আর এটা পেয়ে যাবো, এটা বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, পুরো মুখস্থ, প্রথমবার কোনো মুখে মুখস্থ তো বলছি, চলো হলো। ওটা প্রুফ এক পাতা করে আসে, হয়ে গেছে আমাদের এটা। এবার আর শুধু এই তিনটে অবজেক্টিভের জন্য শুধু মনে রাখো, এই তিনটে ফর্মুলা অবজেক্টিভের জন্য, আনসার 1388.8 সামথিং বললে, তাই তো, আর দেখা হয়নি। আর এটা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অবজেক্টিভের পারপাসের জন্য এই দেখো, পুলি তিনটে, ফার্স্ট সিস্টেম পুলি, সেকেন্ড সিস্টেম পুলি, থার্ড সিস্টেম পুলি। তো অবজেক্টিভের জন্য মাথায় রাখো, ফার্স্ট সিস্টেম পুলির
ভিআর এর ফর্মুলা হচ্ছে 2n, এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম অফ পুলি, লিখে নাও ফার্স্ট সিস্টেম অফ পুলি হচ্ছে 2n, ঠিক আছে, where n is the number of pulleys, ঠিক আছে, 2n। দেখতে পাচ্ছ এরকম ছোট অঙ্ক দিবে, আর অঙ্ক দেবে না, অবজেক্টিভই দেবে। দেখো এনা সিস্টেম অফ পুলিশ অফ ফার্স্ট টাইপ দ্বারা 3 পুলিশ, তাহলে 3টে পুলি বলে দিয়েছে, তাহলে এনে বলে কিউ আসাবো 3, 2 হয়ে যাবে, 8 এসে যাবে, এগুলো এক লাইনের, এগুলো হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে, ফাইন। সিমিলারলি সেকেন্ড পুলি সিস্টেমের তোমার যদি দেখো, ঠিক আছে, সেকেন্ড পুলি সিস্টেমের ফর্মুলা হয় এন, ক্লিয়ার, ডাইরেক্ট এন এর মান বসিয়ে দেবো, ওকে, হয়ে গেল। আর তোমার থার্ড সিস্টেমের পুলি চলে এলাম, 2n-1 হয় মোস্ট প্রবাবলি। কোথায় লেখা আছে আমি দেখতে পাচ্ছি না, বাট একটা ফর্মুলা হয় 2n-1, ঠিক আছে, এটা থার্ড সিস্টেম পুলির জন্য, ক্লিয়ার। ফার্স্ট সিস্টেম 2n, সেকেন্ড সিস্টেম n, থার্ড সিস্টেম 2n-1। এখানে আমরা অঙ্কতে আছে, দেখো, এই দেখো, ঠিক আছে, এই দেখো 4 পুলি বলে দিয়েছে, 4 বসিয়ে দিলাম মাথায়, বাকি তো আর কিচ্ছু দেখা দরকার নেই, বুঝলে। এই দেখো ডিফারেন্সিয়াল স্ক্রিউ জ্যাক, একটা পিডিএফ বাদ দিয়ে দিয়েছিলাম কারণ নেই। যদি ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল হুইল ব্লক যদি দেয় কোনো অঙ্ক, সিলেবাসে নেই যদিও, ওই যে ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল ট্রলি ব্লক বা হুইল যাই দেয়, ওদেরও ভিআর এর কিন্তু সেম ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের মতনই, ঠিক আছে, সেমই মাথায় রাখো, ওকে, আলাদা কিছু নয়, ওকে, জাস্ট বললাম এটা না করলেও হবে, বাট স্টিল বলে দিলাম, একবার এসেছিল একটা ইয়েতে, ফাইন। এগুলো কিসের অ্যান্সার বলছো? পি না, ওইটাই ঠিক যেটা বল, হ্যাঁ, এই দেখো ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল হুইল ব্লক, ওটা ওই একই, ঠিক আছে, এটা না দেখলেও পারো, ওটা সিলেবাসে নেই, বাট স্টিল ক্লিয়ার। তাহলে দেখো সব আমরা মেশিন শেষ করে দিলাম।